হ্যাঁ, তো তো বোঝা যাচ্ছিল না যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। আপনার কাছে পরবর্তী প্রশ্ন আসার আগে আমাদের দুইজন দর্শক একই মন্তব্য বারবার করছেন। সেটার মধ্যে একজন বলছেন ইমরান খান, ওনার নাম, তিনি বলছেন প্রিয় খালেদ, আপনার সেই গার্ডস নাই, আজ পর্যন্ত কার ভয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আপনাদের অনুষ্ঠানে আনেন নাই, অভয় না চামচামি? আমি ঠিক জানি না ভাই এই প্রশ্নের উত্তর। সায়েম খান, উনি বলছেন খালেদ ভাই বর্তমান সরকারের ভুলগুলি নিয়ে টকশো করতে কোনো উদ্দেশ্য, চাপ বা ভয় কাজ করে কি? জি না, থ্যাংক ইউ। আমি পরের যে প্রশ্নে আপনার কাছে যেতে চাই সেটি হচ্ছে যে সরকার প্রধান ঠিক করেন কে কোন পোর্টফোলিও পাবেন, কিন্তু তার আগে তো নিশ্চয়ই কনসেন্টের ব্যাপার থাকে এবং আপনার মতো একজন সিনিয়র কোনো সদস্যের সাথে তো সেটি নিশ্চয়ই আলোচনা করে ঠিক করা হয়। আপনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা হবে, এইটা কি আপনার সাথে মানে আপনার কনসেন্ট নেওয়া হয়েছিল, আপনি চুজ করেছিলেন, ডক্টর ইউনূস আপনাকে জানিয়েছিলেন? একটু যদি আমাদের বলতেন ওই প্রেক্ষাপটটাও। না, এটা আমিও চুজ করিনি কিছু নেই। যখন ওথ নেওয়া হলো, হুম। ওথটা নেওয়া যখন হলো তখন পোর্টফোলিও অলরেডি বন্টন করা হয়ে গেছিল, ওথের পরে পরে। হ্যাঁ, ওকে। তো ওথ নেওয়ার পরে যখন আমরা বসলাম সবাই, যে কজন ছিলাম, তো সেখানে পোর্টফোলিও জানিয়ে দেওয়া হলো, এবং পোর্টফোলিও আমার মনে হয় আগের থেকে তৈরি করা ছিল যে কে কোনটাতে কি কিসে যাবে। তো সেইভাবে আমি জানি যে আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি পরের দিন সকালে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করেছিলাম। ওকে, এইটা বোধহয় অন্তর্বর্তী সরকারে মানে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সবচেয়ে আলোচিত প্রশ্ন, যে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা থাকলেন সপ্তাহখানেক, একটি 7.62 বোরের রাইফেল সিভিলিয়ানদের কাছে কি করে গেল, মানে পৃথিবীর সবচেয়ে যৌক্তিক প্রশ্নটার কারণে মানে আপনি আর স্বরাষ্ট্র উপদেষ্টা থাকলেন না, মানে এইটার কারণে কি না, এইটা আমরা আপনার কাছে একটু যাচ্ছে যে কে আপনার কথাটা এত অপছন্দ করলো এবং এইটার মধ্যে কোথায় অযুক্তিটা খুঁজে পেল, এবং আপনি যদি একটু ব্যাখ্যা করেন যে এই কথা দিয়ে আপনি আসলে কি বলতে চেয়েছিলেন, যে আবার একটু আমাদের একটু বলেন যে একটা 7.62 বোরের রাইফেল সিভিলিয়ানদের কাছে কি হয়ে গেল? আপনি কি আর্মিকে মিন করেছিলেন যে আর্মি গুলি করে মানুষ মেরে ফেলেছে? আপনি কি ছাত্রদের মিন করেছিলেন যে তারা গুলি করে মানুষ মেরে? সবাই আপনার উপরে এত অসন্তুষ্ট কেন হলো এই কথাটার ভিতরে, এবং আপনার পোর্টফোলিও কেন বদলে দেওয়া হলো? আমি বলি আপনাকে, জি। আমি প্রথমে এসে যখন মন্ত্রণালয়ের সাথে ব্রিফিং টিফিং নিয়ে একদিনের মধ্যে যতটুকু জানা সম্ভব জেনে টেনে আমি ভাবলাম যে দুই পক্ষই, ছাত্ররাও ছিল, ওউন্ডেড অনেক ছাত্ররা ছিল বিভিন্ন হাসপাতালে, তাদেরকে একটু দেখবো, এবং ফোর্সেস বা ল এনফোর্সিং এজেন্সির মধ্যে যারা আহত ছিল তাদেরকে একটু দেখার দরকার। না দেখলে পরে এদের সাহসে হতো না, আমি স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা, আমার তো যাওয়া উচিত। তো আমি সেভাবে দুই দিকেই যাচ্ছিলাম। আমি ছাত্র জনতা যারা ওন্ডেড ছিল তাদেরকেও যেমন দেখতে গিয়েছি। তো প্রথমে পুলিশ হসপিটালে গেলাম, পুলিশ হসপিটালে যারা ওন্ডেড ছিল, অনেক পুলিশ ওন্ডেড ছিল, তাদের কাছ থেকে কিছু শুনলাম ঘটনা কি ঘটেছিল, কে কোথায় ছিল, কিভাবে কি হয়েছে। তারপরে গেলাম আনসারদের দেখতে, আনসারদের বেশ কিছু ওন্ডেড ছিল। তখন আমাকে যে ডক্টর যিনি অ্যাটেন্ড করছিলেন তিনি কয়েকজনকে দেখালেন, এমনকি এরা আনসাররা বললো, আনসারের একজন অফিসার ছিল, সে বললো স্যার আমাদের ছেলেরা গেটে দাঁড়ানো ছিল, মানে আনসার একাডেমি যেটা শফিপুরে, ওখানে গেটে দাঁড়ানো ছিল, সেখানে তারা আহত হয়েছে, মানে আউটসাইডাররা তারা গোলাগুলি করেছে। তো আমি বললাম যে আউটসাইডার আবার কে, মানে গোলাগুলি তো পুলিশ ছিল, কয়েক সময় কিছু সামরিক দেখেছি, বিজিবি ছিল। তো তখন আমাকে একটা ভিডিও দেখালো, যেই আনসারের দুটো ছেলে ওন্ডেড হয়েছে তাদেরকে একটা ভিডিও দেখালো। ভিডিওতে দেখলাম একটা ইয়াং ছেলে, তার হাতে এই রাইফেল, মানে যে রাইফেলটা পুলিশের হাতে থাকার কথা, হ্যাঁ, সেই রাইফেলটা তার হাতে, এবং গুলি করতে করতে যাচ্ছে। বললো স্যার এইরকম অনেকের কাছে রাইফেল ছিল, তারা গুলি করতে করতে গেছে, গেটে দাঁড়ানো ছিল যারা, তাদের গায়ে গুলি লেগেছে। তো এবং আমাকে এক্সরেটাও দেখালো,
এক্স রে বুলেট টুলেট সবই দেখা যায়, বুলেটটা তারা বের করেছে। এবং যেহেতু সামরিক হাসপাতালে ছিল, তো যিনি ছিলেন অ্যাটেন্ডিং ফিজিশিয়ান তিনিও তো সামরিক বাহিনীর ডাক্তার। তিনি বললেন, স্যার দিস ইজ 7.62/39 ইত্যাদি ইত্যাদি। তো আমিও দেখলাম তাই। তো আমাকে যখন জিজ্ঞাসাবাদ করলো তখন আমি বললাম যে এখানে বেশিরভাগ অন্ডি রয়েছে যারা তাদের অনেকেই বলেছে যে সিভিল কাপড়ে কিছু লোক এই রাইফেল হাতে গুলি করতে করতে গেছে। তখন আমি বলছিলাম যে কিভাবে এই পুলিশের হাতিয়ার গুলো কিভাবে তাদের কাছে গেল সেটা ইনকোয়ারি না করে বলা যাবে না যে এরা কারা। কাজে একটা ইনকোয়ারি আমি বলেছি যে আমি ইনশাল্লাহ একটা ইনকোয়ারির চেষ্টা করবো টু ফাইন্ড আউট এই রাইফেল গুলো এদের হাতে কেমনে গেল, মানে 7.62 প্রহিবিটেড বোর রাইফেল এটা তাদের হাতে কিভাবে গেল। মিনস দ্যাট এগুলো তো পুলিশের, সেটাও বলেছে যে পুলিশের রাইফেল, সেটা এদের হাতে কিভাবে গেল, কারা এরা, পুলিশ কিনা ইন সিভিল ড্রেস, আই ডোন্ট নো। তো এই কথাটাই হলো বলা হয়েছিল। তো আপনি তো জানেন যে এই কথার পরে এটাকে কত রকমের এক্সপ্লেনেশন দিয়ে ডক্টরস স্পিন করে এটাকে হেডলাইন করে কথাগুলো বাড়িয়েছে। তো এই সব মিলিয়েই আমি দেখলাম যে পরে দেখি যে মানে আমার বিরুদ্ধে রীতিমতো একটা হইচই পড়ে গেছে 7-8 দিনের মাথায়। তো তখন ডক্টর ইউনূস আমাকে বললেন যে এই অবস্থা আছে। আমি বললাম তাহলে আমি চলে যাই। আমি বললাম স্যার তাহলে ইটস বেটার দ্যাট আই লিভ, তাতে আপনার বিড়ম্বনা কমবে আর ইটস ওকে। আমার আই টেক এভরিথিং ইন অন মি। আমি কি বলেছি কি হয়েছে দ্যাট ডোন্ট নো, বাট দিস ইজ হোয়াট ইট ইজ। তখন উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে না, এই মুহূর্তে ইটস নট ওয়াইজ থিঙ্ক অন দিস লাইন, কারণ আমরা খুব একটা ক্রিটিক্যাল টাইমে আছি। হ্যাঁ, দি হোল কান্ট্রি ইজ ইন এ ক্রিটিক্যাল টাইম, একটু ধৈর্য ধরতে হবে, একটু বুঝতে হবে। আমাকে উনি মোটামুটি এইভাবে বললেন দেখে আমি বাসায় এসে বললাম যে দেখি কিছুদিন, তারপরে একটা গরমাগরমি এই মুহূর্তে এটা না করে। ডক্টর হোসেন, আমি অন্যভাবে যদি এই জায়গায় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করি, আপনি এখন যেটা এক্সপ্লেইন করলেন যে আপনি আসলে কি বলেছেন আনসার করবেন, আমি কিন্তু আপনার কথায় এরকম কিছু দেখি নাই যেটাতে আপনার উপরে অন্য মানে জুলাইয়ের যারা সমর্থক তারা ক্ষিপ্ত হতে পারে। কারণ হচ্ছে যে আপনি তো বলেন নাই, মানে যা বলেছেন তা একদম স্পষ্টই বলেছেন, প্রকাশ্যেই বলেছেন, মানে এটার মধ্যে কোনো গোপন কোনো, কিন্তু আমার জানার যেটা আপনি বলতেছিলেন যে এটাকে স্পিন ডক্টর স্পিন করেছে এবং যারা নিজেদেরকে জুলাই আন্দোলনের সমর্থক বলেছে তারা সবচেয়ে বেশি করেছে, ছাত্ররা আপনার উপর ক্ষিপ্ত হয়েছে। এইটার কারণ কি বলে আপনি মনে করেন? মানে না, ওইটা আমার মনে 7.62 বোরের রাইফেলের কথা বলেছেন, এটা আবার এটা আবার বললে খণ্ডিত কথা হবে। তারপরে আমাকে কিছু কিছু সাংবাদিকরা পতিত আওয়ামী লীগ সম্বন্ধে জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, রাইট। আপনি বলেছিলেন যে আওয়ামী লীগকে নির্বাচনের প্রস্তুতি নিতে, তাহলে আপনি মনে করছেন যে এইটা একটা, আমি সেখানে বলেছিলাম যে আওয়ামী লীগ তো অনেক একটা বড় দল এবং তাদের তো মোটামুটি ইতিহাস তো আমরা সবাই জানি, কম বেশি আমরা সবাই জানি। আর তাছাড়া যারা এই ধরনের মিসম্যানেজমেন্ট করেছে সরকারের এবং একটা যে অবস্থাতে দেশকে নিয়ে গেছে, যে অন্যায়গুলো তারা করেছে, সেই অন্যায়ের সাথে যারা জড়িত তাদের বিচার হওয়া উচিত। এবং সবাই যে অন্যায় করেছে তেমন না, কাজেই একটা দল এরকম ভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে সেটা তো সম্ভব না। সো আর যারা বিদেশে চলে গেছেন তারা বিদেশে বসে চক্রান্ত না করে তারা দেশে ফিরে এসে জনগণের ফেস করে প্রমাণ করুন যে আপনারা সবাই অন্যায় করেন নাই। মানে এই ধরনের কোনো একটা, এখন তো আমার ঠিক এই ধরনের একটা কথা বলেছিলাম, এই ধরনের আমি কথা বলেছিলাম। কিন্তু আমি এটা বলি নাই যে আওয়ামী লীগকে ফিরে আনা। যারা অন্যায় করেছে তারা দেশের বাইরে না থেকে আপনারা জনগণকে ফেস করুন, ফেস দেন, প্রমাণ করুন যে আপনারা অন্যায় করেন না। আর এই জনগণ বিচার করবে, যে যাদের বিচার হবে তাদের বিচার হবে। হ্যাঁ,
তো ওইটা তো তখন আমি বলেছিলাম যে সবাইকে তো আর পানিশমেন্ট দেওয়া যাবে না। হুম হুম যারা অন্যায় করেছে দে হ্যাভ টু অ্যাকাউন্ট ফর ইট, হুম দে হ্যাভ টু কাম ব্যাক অ্যান্ড টেল দ্যাট আমি কোনো অন্যায় করিনি, প্রমাণ করো। হুম হ্যাঁ, এগুলি তো নেতৃত্ব, এটাই তো নেতৃত্ব। হুম আপনি বিদেশের আরেকটি দেশের মধ্যে থেকে সেখান থেকে আপনি হুঙ্কার দেবেন আমি আজকে আসছি, কালকে আসছি, পরশু আসছি, ইউ ফেস ইট। এদেশে কি ফেস করেননি? এদেশে তো প্রমাণও আছে। এখন আমি বললেও তো মনে করবেন অন্যরকম। কিন্তু আমি না, এদেশে তো আমার একদম মনে আছে না, আপনার আমি এই আমি আমি কথাটার আমি তো মধ্যেও। শেষ করি, জি জি আমি তো শেষ করি। জি জি আমাদের এই যে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, উনি কি ফেস করেন নাই? হুম 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 উনি তো ফেস করেছেন। উনি তো কোনো দেশে চলে যেতে পারতেন। হুম তো আরো আমি অনেক এক্সাম্পল দিতে পারি। আমি সে কথাটা বলেছি। আহ, এবং সেটাকেই নিয়েই কিছু সংখ্যক পলিটিক্যাল, কিছু নন পলিটিক্যাল লোক যেতেন। আমি তো পরে হাসনাত আব্দুল্লাহ, হুম সার্জিস, হুম আমি যখন এদের সিএমএইচ দেখা করতে গেলাম, হুম দে অল টু হেল্প মাই হ্যান্ড এন্ড বলছে স্যার আমরা ভুল করেছিলাম, আমরা বুঝতে পারিনি বিষয়টা। হুম আপনি হাসনাতকে এখনো জিজ্ঞেস করেন, ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড পার্সন, ও বলবে আমরা বুঝতে পারিনি। এবং কিন্তু আমার সাথে বহুবার রাইট এদের আলোচনা হয়েছে যে এখন আমরা ভুল করেছি। এখন আপনি এটা মানে আমার মনে হয় জনাব হাসনাত আব্দুল্লাহ এবং জনাব সার্জিস আলমও হয়তো এটি শুনে থাকবেন, আপনি প্রকাশ্যেই বলছেন যে তারা আপনার কাছে স্বীকার করেছেন যে এটি তারা ভুল করেছেন। কিন্তু আমি কিন্তু যখন আপনি এই কথা বলছেন যে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধ করে নাই তারা বাংলাদেশ আইন ফেস করুক এবং তারা এটা দেখুক, এবং আপনি এখন যেটা বললেন এটার মধ্যে কিন্তু আমি কোনো ধরনের মানে আমি বুঝলাম না, মানে আমি কোনো ধরনের যেটাকে তারা ইল ইন্টেনশন হিসেবে বলতেছিল সেটা আমি ওই সময় দেখি না, এখনো দেখতেছি না। কিন্তু যারা দেখলো তারা কেন দেখলো বলে আপনার কাছে মনে হয়? মানে কেন, মানে মানে আপনার বিরুদ্ধেই কেন? আপনি কি তাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন? আপনি কি তাদের মানে আপনাকে কেন এটা করা হলো? মানে আপনি কি ইলেকশন করবেন আমি ঠিক এরকম একটা ভাব? আমি না 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 না, ইলেকশন করলে আমি তো ধরেন বহু আগে করতে পারতাম, রাইট আপনি জানেন এটা ভালো করে। রাইট হ্যাঁ, হ্যাঁ, অফার আমার কাছে ছিল, বাট আই ডিড, দ্যাট ইজ নট দি ইস্যু। আমি ইলেকশন না করেও তো ইউ ক্যান সার্ভ দ্য কান্ট্রি অ্যাজ মেনি অফ আস হ্যাভ বিন ডুইং, তাই না? তো আমার কথা হলো যে বাংলাদেশ, আমি বাংলাদেশি, বাংলাদেশ আছে বলে আমি এখানে আসছি, যেখানে আমি এখন বসে আছি, আমার পরিচিতি যেটাই বলেন। হ্যাঁ, তো বাংলাদেশ না হলেও তো আমার তো এই পরিচিতি, আপনার সাথে আমার দেখাও হতো না, আলাপ হতো না, কখনো আলোচনা হতো না। হাওয়ার যেটা আমি বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আহ, আহ, কেন তারা আমার উপরে রাগান্বিত হলো, অথবা আমার পোর্টফোলিও তো অনেকের কাছে পছন্দ হয়নি, কারণ আমি মাঝে মধ্যে একটু আনকম্প্রোমাইজ অ্যাটিটিউডে থাকি। আমি কিন্তু ডক্টর সাখাওয়াতকে শুনতে পাচ্ছি না, কোনো কারণে কি উনার যোগাযোগটা বিচ্ছিন্ন হয়েছে? ডক্টর সাখাওয়াত হোসেন, আপনার বোধহয় মানে আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি আবার একটু লগ আউট করে বোধহয় লগ ইন করতে হবে। আমাদের যে প্রডিউসার আছেন তিনি হয়তো আপনাকে সাহায্য করবেন। আমি এর মধ্যে একটু সেরে নেই, আপনি এটা একটু মানে ফিরে আসেন। আমি তো শুনতে পাচ্ছি এখন। আপনি কি হ্যাঁ, এখন এখন শুনতে শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, আচ্ছা, এখন শুনতে পাচ্ছি। জি, হ্যাঁ আপনি হ্যাঁ, কন্টিনিউ করুন। ধরুন না, ধরুন। জি কন্টিনিউ করুন। আমি যে কথা বললাম যে আপনি তো আমাকে অনেকদিন থেকে চিনেন, আজকে নতুন না, অনেক বছর, হ্যাঁ, রাইট। প্রায় 12-14 বছর হয়েছে। আমি আমি So বলবো 2001 সাল থেকে, তাহলে 25 বছর। ওকে, 2001 সাল থেকে আপনার সাথে মোটামুটি আমনে সামনে আছে বহুবার। জি তো আমি তো আপনার চোখে কি আমি কেউ চেঞ্জ হয়েছে বলে মনে করেন? না, একেবারেই না। না, কিন্তু না। কিন্তু তো ইন্টারেস্টিং ব্যাপার আমি হচ্ছে আপনি হাসনাত এবং সার্জিস সাহেব আপনাকে বলেছেন যে ওইটা ওনারা বুঝতে পারেন নাই। ফেয়ার এনাফ, ওনারা তরুণ, ওনারা বাইরে থেকে অনেক কিছুই বুঝতে না পারতে পারেন, আমি এতে উনাদের দোষ দেখি না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসও কি ভুল বুঝেছিলেন বা কেউ তাকে ভুল বুঝিয়েছিলেন? কারণ উনি তো ব্যাপারটা সামনে আনলেন। না না, সেটা হতে পারে, কারণ কিছু প্রসেশন হয়েছিল
আচ্ছা। পলিটিক্যাল পার্টির কয়েকজন এরকম করেছিল, বাট হুম। হয়তো উনি একটা চাপে আসছিলেন বা ওনাকে কেউ কিছু বলেছিল, আই ডোন্ট নো, আই হ্যাভ নো। উনি আমাকে কোনোদিন বলেননি যে উনি কারোর কথায় নাকি এটা কিছু বলেন নাই, তো আমিও জিজ্ঞেস করিনি কখনো। আমি কারণ আমি আমি তো কি আমি কি লক্ষ্য করছিলাম সেটা আমি আপনাকে বলি। অনেকেই জি বলেছিলেন যে আওয়ামী লীগ সরকার 2009 সালে যখন ক্ষমতা আসলো, আপনি তখন নির্বাচন কমিশনে ছিলেন, এবং নির্বাচন কমিশনার হিসাবে আপনি এবং প্রধান নির্বাচন কমিশনার দুইজনের নাকি অনেক ইচ্ছা ছিল বিএনপিকে বাদ করে দেওয়ার জন্য। সেজন্য আপনারা ধানের শীষ বিএনপির বিদ্রোহী পার্টিতে তুলে দিতে চেয়েছিলেন, সেজন্য আপনারা আওয়ামী লীগের সাথে একটু ক্লোজ। আবার আপনার বিরুদ্ধে অভিযোগের, মানে আমি দর্শকদের মতামত থেকে পড়ে শোনাই, তাহলে আপনি বুঝবেন যে সাইফুল ইসলাম শাহীন তিনি বলছেন যে তিনি, মানে আপনার কথা, নির্বাচনের আগে হাতিয়ায় আব্দুল হান্নান মাসুদকে কিভাবে ফেরি দিয়েছেন, যার কারণে আব্দুল হান্নান স্থানীয় নির্বাচন অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন, দয়া করে এই প্রশ্নটি করবেন। আপনার বিরুদ্ধে কিন্তু এই যে ছাত্রদের বা বৈষম্য বিরোধী ছাত্র হয়ে নাগরিক পার্টি, তারপরে এটা জাতীয় নাগরিক দল যেটা এনসিপি, সেইটাকে সমর্থন করার অভিযোগ আছে। মানে সব পক্ষই আপনার বিরুদ্ধে এক ধরনের অভিযোগ করছে যে আপনি আসলে দেশে দেশে কত 18 কোটি লোক আছে। হুম হুম 18 কোটি লোকের 18 কোটি ওপিনিয়ন হতে পারে। হুম লেটেস্ট যেটা বললেন, হুম হ্যাঁ, আমিও প্রথম প্রসঙ্গে যেতে চাই না, কারণ অনেকে এম্বারেস হবেন এখন, হুম অনেকেই এম্বারেস হবেন। এটা আমরা করিনি বা করার চেষ্টাও করিনি আমি। হুম আই এম দ্য লাস্ট পার্সন। হ্যাঁ, সেটা আপনি পরে আমার, এখন আমি যদি নাম নেই কারা বেশি প্রেশারাইজ থেকে কিভাবে করিয়ে এনেছে, এটা এম্বারাসিং, খুবই এম্বারাসিং হবে, কারণ এখন অনেকে অনেক উচ্চ পদে আছে। হ্যাঁ, এটা কি তো 2007-এর নির্বাচনটার কথা বলছেন স্যার? 2000 যে কথাটা আপনি বললেন যে আহ, না, ওই হান্নান মাসুদের ফেরির কথা বলছেন। আচ্ছা, আমি হান্নান মাসুদের ফেরির কথা বলি। হান্নান মাসুদের ফেরির কথা, জি। না, আমি আগেরটা বললাম আর কি, এখন জি। আমি ওই সঙ্গে যেতে, হান্নান মাসুদের ফেরির কথা হলো, এই ফেরিটা আমি যখন উপকূলে, অনেকেই জানেন না যে প্রায় 30, 40, 50 বছর উপকূলের কতগুলো এলাকাতে কোনো ফেরি দেওয়া হয় নাই। হুম কারণ সেখানে যারা প্রভাবশালী ছিল তাদের ব্যবসা ছিল স্পিড বোট ব্যবসা। আচ্ছা। এবং সেটা আমি দক্ষিণ থেকে শুরু করি, কুতুবদিয়া, হাতিয়া, মহেশখালী, সন্দ্বীপ। এখানে যারা প্রশ্ন করেছে তাদের যদি সেই এলাকার লোক হয়, তাদের জিজ্ঞেস করেন যে শেষ ফেরি তারা কবে চড়েছিল এর আগে। হুম এই কুতুবদিয়া হলো লাস্ট, হ্যাঁ কুতুবদিয়া থার্ড লাস্ট। প্রথমে আমি গেলাম মহেশখালীতে। মহেশখালীতে ফেরি দেওয়া হলো, ফেরি ছিল, ফেরি দেওয়া হলো, কারণ মহেশখালীর লোকজন বেশি। আহ এটা এটা পিছনে মহেশখালীর লোকজন যেমন ছিল, হুম মহেশখালীর একজন আপনার আমার খুব ক্লোজ ছিলেন, প্রফেসর সাহেব। জি। উনি 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 আমাকে ধরে, আমি নাম নাই বললাম, হুম উনি আমাকে খুব প্রেস করে প্রথম থেকে। তা আমি মহেশখালীতে নিজে হুম দেখলাম যে হ্যাঁ, একটা ফেরি দরকার, ফেরি দিলাম। তারপরে সন্দ্বীপটা তো একেবারে আইসোলেটেড ছিল। সন্দ্বীপ আপনি জানেন সবচেয়ে বড়, ওয়ান অফ দি বিগেস্ট ইয়ে, হুম আর উপকূলীয় এলাকা, সন্দ্বীপে দেওয়া হলো। তারপরে আমার কাছে থার্ডে ছিল আপনার এই হাতিয়া। হুম হাতিয়াতে ফেরি ছিল না, হাতিয়াতে স্পিড বোটে যেত, আর একটা সি ট্রাক ছিল, এক থেকে দুটো সি ট্রাক। হাতিয়ার লোকজন, দ্বীপবাসী বলে একটা অর্গানাইজেশন আছে, হুম তারা আমার কাছে যখন আসলো তখন আমি বললাম, দেখেন হাতিয়াতে ফেরি দিতে হলে আপনাদের রেডিমেড রাস্তাঘাট নেই। হুম ফেরির জন্য ফেরিতে গাড়ি নামাবেন, সেই গাড়ি নামাবার অবস্থা আপনার চেয়ারম্যান ঘাটে নেই। চেয়ারম্যান ঘাট মানে নোয়াখালী পরশু, হুম সেখানে এটাকে তৈরি করতে হবে, এবং এটাকে তৈরি করতে একটা বাজেটের দরকার হবে। এবং এটা এখন রেকর্ডে আছে, ফাইন্যান্স মিনিস্ট্রিতে বহুবার চিঠি লিখে থেকে আমরা 30 কোটি টাকা চেয়েছিলাম। সেই 30 কোটি টাকা আলটিমেটলি বোধহয় ফাইন্যান্স সেক্রেটারি, এখনো একই ফাইন্যান্স সেক্রেটারি আছেন, খায়রুজ্জামান সাহেব, আমাকে বললেন যে স্যার অলরেডি স্যাংশন দিয়ে দিচ্ছি, কিন্তু টাকাটা এখন পাবে না। এখন বিআইডব্লিউটিএ কে বলেন যে তারা তাদের বাজেট থেকে যেন রাস্তাটা তৈরি করে। ওই রাস্তাটা বোধহয় এখনো কমপ্লিট পাকা হয়নি। এটা করা, এবং আমার হাতে কোনো ফেরি ছিল না। ফেরি, নতুন ফেরি শিপইয়ার্ড থেকে পাওয়ার কথা, একটা আনন্দ আর একটা থ্রি অ্যাঙ্গেল থেকে আমার ফেরি পাওয়ার কথা।
এদের টাকা পয়সা দেওয়া হয় নাই, এটা নিয়ে অনেক একটু করে টাকা পয়সা দিয়ে আমি ফেরি যখন পেলাম, তখন ইট ওয়াজ অলমোস্ট আমাদের টেনিওর প্রায় শেষ শেষ অবস্থা। হ্যাঁ, তো রাস্তা টেম্পোরারি তৈরি করে তাড়াতাড়ি করে আমি বললাম, ভাই টেনিওর থাকতে থাকতে দিতে চাই। হান্নান মাসুদ কয়েকবার আমাকে ফোন করেছে, আমার সাথে একবার দেখাও করেছে, হাতিয়ার অন্যান্য লোকজন দেখা করেছে। হাতিয়াতে গিয়ে আমি হাতিয়া বন্দর ঘোষণা করেছি, সেখানে বলেছি যে ফেরি কামিং। তো এটা একটা কাকতালীয় ব্যাপার, এই ফেরিটা দিতে দিতে 30 জানুয়ারি আমি যেতে পারলাম না, আমার সচিব গিয়েছিলেন। সেখানে বোধহয় যদি নষ্ট না করে থাকে, এখন আমার নাম ফলক লাগানো আছে, না এখনো নাম ফলক লাগানো আছে। না হ্যাঁ, এখন এখন শোনেন, আমাদের দেশে যারা পলিটিক্স করে, যারা স্মার্ট পলিটিশিয়ান, হুম হুম তারা কিন্তু সবকিছু কৃতিত্ব নেয়। আমি আপনাকে একটা কথা প্রসঙ্গে কথা বলি। হুম হুম এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এখন তো আমরা শুনি সবই খারাপ কাজ হয়েছে, হুম হুম। কি ফাইন্যান্সিয়ালি অর্থনৈতিক ভাবে দেশটা যেই অবস্থা চলে গেছিল, সেখান থেকে টেনে উঠায়নি। আজকে যে সরকার যে বাজেটটা দিল, সেখানে অনেক সংস্কারের কথা বলা হলো, ব্যাংক সংস্কার ইত্যাদি ইত্যাদি। তো কেউ কোনো ক্রেডিট দেয় যে না পলিটিক্স করতে গেলে না আপনি না আপনি আপনাদেরকে বলবেন যে আপনার এটা খালেদ আপনাদের মহিউদ্দিন করছে, এই জন্য আমরা আপ- পেয়েছি? আপনাদেরকে আমরা অনেক ক্রেডিট দিতে চাই, সেই ক্রেডিটটার প্রসঙ্গে আসছি। তো এর মধ্যে একটু দর্শকদের না জন্য না, আমি দর্শক। আচ্ছা, আমি আপনাকে কথাটা বললাম যে জি। নিয়ে এই প্রশ্নটা করেছেন, হুম হুম তার মনে হয়তো এই প্রশ্নটা দেখতে পারে। কিন্তু কেউ যদি অ্যাডভান্টেজ নেয় এটা, হ্যাঁ, কেউ যদি অ্যাডভান্টেজ নেয়, তাহলে আমি বলবো যে উনি একটু খাতাপত্র তার দেখে মানে দেখেন যে তার কবে মানে থেকে। প্রশ্নটা কেন, তার একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন হ্যাঁ, আছে যে বিএনপি মনোনীত প্রার্থী যিনি আছেন মাহমুদুর রহমান শামীম, তিনিও ফেরি আনতে চেয়েছিলেন কিন্তু ফেরি আনতে পারেন নাই। আপনি এটা নিয়ে লম্বা করতেও পারেন, মানে ফেরি তো দেয়া হয়েছে, এখন এটা হান্নান মাসুদের ক্রেডিটের লাইনে গেছে না মাহমুদুর রহমান শামীমের ক্রেডিট লাইনে গেছে, সেইটা হচ্ছে আর কি একটা প্রশ্ন। আচ্ছা, আমি কয়েকটা ছবি আমার কাছে ছিল, দেখাতে পারতাম হ্যাঁ। যে ওখানকার কিছু প্রমিনেন্ট লোকজন যারা বুয়েটে চাকরি করছে, হুম হুম কয়েকজন টিচার আমার কাছে এসেছিলেন, এবং ওনাদেরকে আমি একই কথা বলেছি। আমার কাছে অ্যাপ্লিকেশন, আমি বলি, ভাই আমি এটা ইট ইজ আন্ডার কনসিডারেশন, বাট দিস আর দ্য প্রবলেম। আপনি রাস্তা না হয় আমি ফেরি দিলাম, হুম। গাড়ি উঠবে ওখানে কোত্থেকে? মানে এই রাস্তাতে গাড়িটা তো নামতে হবে। রাইট রাইট। তো এখন আমরা এখন এখন আমি কাঁচা কাঁচা রাস্তায় ফেরি দিয়ে বললাম, এখন তুমি ট্রাক নামাও, আহ, লোডেড ট্রাক, পানির মধ্যে যখন পড়বে ওই- তখন। ওইটা হয়তো ওনারা হয়তো ভাবছে যে কান টানলে মাথা আসে, ফেরি হইলে রাস্তাও হয়ে যাবে, রাস্তা হইলে। রাস্তাটা এখনো, আমি জানি না এখনো রাস্তা পাকা হয়েছে কিনা। না তবে হ্যাঁ, আমি বলতে পারবো। আমি 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 আসলে একটু ইয়াতে আসতে চাই আরেকটা। আমি 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 লাস্টলি কথা বলি যে ওনাদেরকে আমি অনুরোধ করব যে এই কয়েকদিন আগে আমাকে একজনের একটা মেসেজ পাঠিয়েছে যে আমার মাই মাদার ডাইড বিকজ শি কুড নট, ওনাকে স্পিড বোটে নিয়ে যেতে পারিনি রাতে হুম অন্ধকারে, মানে হুম 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 ঢেউয়ের জন্য। হুম আজকে এখন আমার বৃদ্ধ বাবা নোয়াখালী থেকে সরাসরি ফেরিতে চড়ে চলে আসে। হুম হুম। তো ফেরিটা তো একজনের জন্য দেওয়া হয়নি, দেওয়া হয়েছিল বা পলিটিক্স করার জন্য না না, দেওয়া হয়নি। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। যাই হোক, আমি পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে একজন দর্শকের একটু পড়ি। হাবিব প্রধানিয়া, ওনার নাম খালেদ মহিউদ্দিন ভাই, আপনি বিএনপি নেতাদেরকে কেন টক শোতে আইনা দশ মানে প্রশ্ন করেন না, না কি করেন না, বা দর্শনের কথা বলেন না, সেটা একটা বললো। আমি জাস্ট একটা খালি একটু ছোট করে বলি যে গত 2 মাসের কম সময় থেকে যদি আমি ধরি যে আমাদের অনুষ্ঠানে এই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব রবিউল, এই সংস্কৃতিমন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী, আজিজুল বাড়ি হেলাল যিনি বিএনপির একজন নেতা, তারপরে হচ্ছে নরসিংদী সরি আরেকজন সংসদ সদস্য যিনি মুন্সিগঞ্জ জেলার সংসদ সদস্য, বিএনপি থেকে নির্বাচিত মুন্সিগঞ্জ জেলার সংসদ সদস্য, আমি দেখতে পাচ্ছি এইখানে বিএনপির আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে হুম্মাম কাদের চৌধুরী, আমি দেখতে পাচ্ছি নীলুফার মনি, আমি দেখতে পাচ্ছি পানি সম্পদ মন্ত্রী। মানে আই ক্যান গো অন অ্যান্ড অন অ্যান্ড অন। মানে কেন মনে হলো যে বিএনপির লোকদেরকে আমি আইনা প্রশ্ন করি না, এটা আমি জানি না, কিন্তু আমি এখন আপনাকে এই প্রশ্নটা অনেকের মনে আছে, সেটা একটু করতে চাই। কিচেন ক্যাবিনেট, এখন কিচেন ক্যাবিনেট পৃথিবীর সব দেশেরই একটি বাস্তবতা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারেও হয়তো কেউ কেউ ছিলেন যাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বেশি কথা হতো। এখন আমরা আপনার কাছে একটু জানতেই চাই, আপনি সেই কিচেন ক্যাবিনেট বা ওই অল্প কয়জনের মধ্যে ছিলেন কিনা,
যদি না থাকেন অন্যরা কে ছিল, মানে এটা বলতে কি মানে মানে কোনো যদি সমস্যা না থাকে তাহলে আমরা একটু ইতিহাসের খাতিরে আপনার কাছ থেকে এটা একটু শুনতেও চাই যে কারা কিচেন ক্যাবিনেটের সদস্য আমি ছিলেন। আমি পরবর্তী পর্যায়ে যে সমস্ত মন্ত্রণালয়ে ছিলাম, হুম হুম হ্যাঁ, শেষের দিকে আমি দুইটা মন্ত্রণালয়ে ছিলাম। একটা ছিল লেবার মিনিস্ট্রি। হুম হুম। লেবার মিনিস্ট্রিতে কি সমস্যা ছিল সেটা আমি এখন লিখতে গেলে একটা বই লিখতে পারবো। অবশ্যই বই লেখা উচিত এবং আপনার। এবং সেই আইএলও যেভাবে আমাদেরকে চেপে ধরেছিল আর্টিকেল 26-এ, সেখান থেকে কিভাবে উত্তরণ হলো, হ্যাঁ, এটা হয়তো কেউ কেউ ক্রেডিট দিবেন, কেউ কেউ ক্রেডিট দিবেন না। তারপরে ছিল আপনার এই যে টোবাকো নিয়ে, হুম হুম টোবাকোর যে ওয়ার্কাররা ছিলেন 17 বছর তারা পার্মানেন্ট চাকরি করতে পারেন নাই, হুম টোবাকো করে নাই। হুম হুম তো এই প্রবলেম গুলো আমাকে রিজলভ করতে হয়েছে রিফর্মিং দ্য ল, টিসিসি মিটিং, ট্রাইপার্ট্রিয়েট মিটিং করে, কমিটি করে, সেখানে আমাকে একটা বছর কষ্ট করতে হয়েছে। ঘন্টার পর ঘন্টা আমি রিলাইড করেছি অন দিস ট্রাইপার্ট্রিয়েট কমিটি মিটিং। হুম হুম আর আর যেটা আমি বললাম যে নৌ মন্ত্রণালয়ের, আমি নৌ মন্ত্রণালয়ের বই আমার কাছে আছে, যে এই যে বললাম আপনাকে, এই যে উপকূলীয় অঞ্চল ছাড়াও দুর্গম এলাকায় যেখানে কোনো উন্নতি হয়নি, যোগাযোগ ব্যবস্থা ছিল না, হুম যেগুলো আপনার নদী ফেড, সেখানে আমি পিআইডব্লিউটি আমাকে সহায়তা করে পন্টুন লাগিয়ে দিয়েছি। 13টি নিউ ল্যান্ডিং স্টেশন হচ্ছে, এইগুলো নিয়ে দেন দরবার করতে হচ্ছে, জায়গা পাওয়া যায় না, জায়গা নিতে হচ্ছে। সো আমি মোটামুটি আমি এই কাজেই ব্যস্ত ছিলাম। হুম। এবং ওই এলাকার লোকজন জানে যে কতখানি কাজ হয়েছে, যেটা যেটা 30, 40, 50 বছর, 70 বছরও হয়। তো এই আপনি চরগুলোকে, এই বিচ্ছিন্ন চরগুলোকে যোগাযোগ করে স্থাপন করে দেওয়া। আমি কাজেই আমি আমার এই দুই মন্ত্রণালয় তেমন, আমি যদি বলি যে প্রায়োরিটির দিক থেকে খুব হাই প্রায়োরিটির মন্ত্রণালয়ের এখনো অবদান নেই, হাই প্রায়োরিটি হওয়া উচিত। তো কাজে আমি এই ধরনের ডিসিশন মেকিং বা নীতিগত সিদ্ধান্তের জায়গায় আমার মন্ত্রণালয়গুলো ছাড়া অন্য কোনো মন্ত্রণালয় নিয়ে আলোচনা আমি কখনো ছিলাম না, ওকে থাকিনি। ওকে। হ্যাঁ, আর আপনি যেটা বলেছেন, এটা কিচেন ক্যাবিনেট কোনো এমন কোনো নতুন সাবজেক্ট তৈরি হয়ে আসেনি। হ্যাঁ, না এটা অবশ্যই না, আমি ইতিহাস যেতে চাই না, কোথা অবশ্যই থেকে না। আসছে কোথা থেকে না আসছে। প্রত্যেক সরকারের সময়ে এখন 50 জন মন্ত্রী নিয়ে, 40 জন মন্ত্রী নিয়ে তো এটা প্রধানমন্ত্রী সব দিন একটা কথা বলবে না। হুম সব দিন ডিসিশন হতে পারে না। হুম কাজেই একটা তো সলা প্রমশাই যে এখন উপদেষ্টারা আছেন, হুম। আপনি কি মনে করেন যে সব মন্ত্রীকে ডেকে প্রধানমন্ত্রী কথা বলেন না? ওনার উপদেষ্টারা আছে, তারাও তাদের সাথে কথা বলেন। তারপরে এটা হয়তো ক্যাবিনেটে আসে, ক্যাবিনেটে আলোচনা হয়, সেখানে হয়তো কোনো মতামত থাকলে সেই মতামত থাকে, না থাকলে থাকে না। তো কিচেন ক্যাবিনেট এমন একটা কোনো বড় জিনিস না যে একবার আকাশ থেকে পড়লাম যে শুধু ডক্টর ইউনূসের এখানে কিচেন ক্যাবিনেট ছিল বা যদি থেকে থাকে, আর অন্য জায়গায়, অন্য কোনো জায়গায় ছিল না, নতুন একটা আবিষ্কার। ইট ইজ নট এট অল। এটা সবসময় একটা হ্যান্ডি কিছু লোকজন থাকে যাদের না সাথে আসলে তো আলোচনা করা যায়। আসলে তো হুম। এই কিন্তু আলোচনা আপনি কিন্তু নিজে, আমি একটু জি, বলি, আপনি নিজে যেহেতু বহুদিন আপনি কলাম লিখেছেন, মানে কতদিন আমি একদম জি, এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ বহুদিন আপনি কলাম লিখেছেন, তো আপনি জানেন যে জি, সংবাদ মাধ্যমে কিন্তু অনেকটা মানে এই ধোঁয়াটা আগুন ছাড়া আসে না। কেন কিচেন ক্যাবিনেটের কথাটা আলাদা করে জানতে হচ্ছে? কারণ বারবার বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের বা ইঞ্জিনিয়ারিং এর লক্ষণ কেউ না কেউ আমাদের সামনে আনতেছে। ভাই এটা আপনারা পরীক্ষা করে দেখেন, এটা আপনারা বলেন। আজকেও দেখেন আপনার সঙ্গে কিন্তু আমার কন্টেম্পোরারি অনেকগুলি বিষয় নিয়ে কথা বলার কথা, কিন্তু স্টিল আমি মানে অব্লিগেটেড ফিল করতেছি আপনাকে এগুলি জিজ্ঞেস করার জন্য। এখন আমরা কিচেন ক্যাবিনেটের কথা শুনতেছি কেন? কারণ আমরা দেখতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কি আসলে তাদের তাদের যে ক্ষমতার ব্যাটনটা তারেক রহমানের কাছে তুলে দিলেন? খলিলুর রহমান সাহেব নিরাপত্তা উপদেষ্টা থেকে মানে পতাকা নিয়েই কেমনে ফেরত আসলেন? কেমনে অ্যাটর্নি জেনারেল এখানে আইনমন্ত্রী হয়? কেমনে প্রেসিডেন্ট থাকা যায়? মানে এগুলি কতগুলি প্রশ্ন কিন্তু মারাত্মক।
এখন আমরা সেজন্য জানতে চাই যে মানে ব্যাপারগুলি কি আসলে সব কোইন্সিডেন্স, নাইলে আমার তো এখন প্রশ্ন করতেই হবে যে সেই কিচেন ক্যাবিনেটে ছিলেন কে। আমি জানি যে তৌহিদ হোসেন সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, উনি ছিলেন না, আপনি ছিলেন না, আসিফ নজরুল বলছেন যে উনি ছিলেন না, তো যাদের যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা বলছে যে তারা ছিল না। তাহলে কি নাহিদ ইসলাম সাহেব ছিলেন, আসিফ মোহাম্মদ সজিব ভুঁইয়া ছিলেন, মাহফুজ আলম সাহেব ছিলেন, আদিলুর রহমান খান সাহেব ছিলেন, সৈয়দা রিজওয়ানা হাসান ছিলেন, ফয়জুর মানে যিনি এই জ্বালানি উপদেষ্টা ছিলেন ফাউজুল কবির খান, উনি ছিলেন। মানে আমাদের তো এখন আর বলতে তো কোনো অসুবিধা নাই, যেহেতু কিচেন ক্যাবিনেট একটা লং স্ট্যান্ডিং প্র্যাকটিস, তাহলে এটা আমাদের বলতে অসুবিধা কি যে উই আর দি পিপল। আমার তো শোনেন, আমি খালেদ, আমি যদি অ্যাকচুয়ালি জানতাম, আমি আন্দাজে আমি ওর নাম যদি আপনাকে বলতে থাকি, উইল ইট বি অল রাইট? হ্যাঁ, আমি জানি না, কিন্তু কিন্তু যেটা আমি বললাম সব জায়গাতেই থাকে, এখানেও হয়তো ছিল, যেখানে কিছু কিছু জায়গা, সেটার প্রমাণটা হলো কিছু কিছু জিনিস জানেন। যখন আপনি আমাকে বলেন যে অমুকটা কিভাবে হয়েছিল, হ্যাঁ, অমুকটা নিয়ে ক্যাবিনেটে আলোচনা হয়েছিল কিনা। ক্যাবিনেটে দুটো জিনিস, ক্যাবিনেটে আলোচনার জন্য যে সমস্ত বিষয়গুলো দেওয়া হয় সেগুলো কিন্তু 2 দিন আগে দেওয়া হয়, মিনিমাম 2 দিন আগে আমরা পেতাম। আমি এখানে বসে এগুলো পড়তাম, পড়ে যেখানে যেখানে আমার খটকা ছিল সেগুলো আমি আন্ডারলাইন করতাম, যেগুলো স্পষ্টীকরণের কথা ছিল সেগুলো স্পষ্টীকরণ করে, যেখানে অবজেকশন ছিল সেখানে অবজেকশন দেওয়া যদি থাকতো আমি দিতাম। হ্যাঁ, এবং আমি একা না, সবাই, বাকিরা যার যার সাবজেক্টের বেশিরভাগ। কিন্তু কিছু কিছু জিনিস যেমন অন দ্য টেবিল আসে, তখন পড়ার মতো সুযোগ থাকে না, তখন বলা হয় যে এটা খুবই ইম্পর্টেন্ট, অলরেডি ডান 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 সামথিং, এরকম দুই একটা জায়গায় দুই একটা বিষয় হয়েছে, বাকিগুলো হালকা ফুলকা বিষয় আছে। ধরুন আইন মন্ত্রণালয় যতগুলো যতগুলো সংস্কার করে, অনেকগুলো 133 বা তারও বেশি আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে সমস্ত বেশিরভাগ পরিবর্তনগুলো এনেছে, তো সেইগুলো তো ধরেন তারা আইন মন্ত্রণালয় আরো কারোর সাথে আলাপ করে, হয়তো আগের থেকে সরকার প্রধানের সাথে আলাপ করে সেটা করা হয়েছে। আর সেগুলো তো ধরেন সবার সাথে কথা আলোচনা হয়নি, সেগুলো কিছুটা ক্যাবিনেটের দেওয়ার জন্য দিয়েছে, কিছুটা হয়তো অন দ্য টেবিল এসছে। তো এইরকম অনেক কিছু জিনিস যখন আসতো, তখন আবার মাঝে মধ্যে আমরা সবাই মিলে বলতাম যে না, এটা এখন না, এটা ফেরত নিয়ে যান, এটাকে আবার নিয়ে আসে, বাই দেন লেট আস রিড ইট। তো অনেক ডিসিশন যেটা রেগুলার, ধরেন এটা তো হলো আপনি ক্যাবিনেটের বিষয়, ক্যাবিনেটের বাইরেও তো অনেক ডিসিশন আছে যেগুলো আপনি সবসময় সবাইকে ডেকে হয়তো ডিসিশন নেওয়া যায় না। রাইট, সেখানে আপনি ওই যে অমুকটার প্রসঙ্গে এইটা একটু বলে নেই, বাণিজ্য চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেটা করা হইলো সরকার পরিবর্তনের বা নির্বাচনের 3 দিন আগে, সেটা কি ক্যাবিনেটে আলোচনা হয়েছিল? সেটা আপনাকে বলি, আমি খুব ফ্র্যাঙ্কলি আপনাকে বলি, এটা সম্বন্ধে অন্তত আমি জানতাম না, বাকিদের কথা বলতে পারবো না। ওকে, এই আমি ডক্টর আসিফ নজরুলের শুনলাম যে উনি বলছেন যে আমাকে এখানে রাখা হয়নি। তো আমিও একটু আশ্চর্য হলাম যে আইন মন্ত্রণালয় ছাড়া তো, আমি জানি ভেটিং করা ছাড়া তার তো কোনো চুক্তি ভাবে আসে না। কিন্তু উনি বললেন উনি জানতেন না। পররাষ্ট্র মন্ত্রণালয় আপনি নিজেই, আপনার এখানে না বিবিসি না কোথায় শুনলাম যে উনি নিজেই বললেন যে তৌহিদ হোসেন সাহেবও বলেছেন যে তাকে এই ব্যাপারে একেবারেই রাখা হয়নি। সেটি আমার আমরা আমি বলি আপনাকে, আমি যেটা জানতাম সেটা ছিল যে ওই আপনার মার্কিন শুল্ক নিয়ে, ট্যারিফ নিয়ে, যেটা 30% ছিল, সেটা নিয়ে একটা দেন দরবার হচ্ছে। ওয়াশিংটনে গেলেন আমাদের বাণিজ্য উপদেষ্টা, সেখানে আরো বাণিজ্য সেক্রেটারি থেকে আরো বেশ কিছু জনকে নিয়ে গেলেন, সেখানে একটা দেন দরবার আলোচনা হয়েছে। সেখান থেকে শুনলাম যে ওটা কমিয়ে 20% নিয়ে এসছে, ইফ আই এম নট রং, ঠিক মনে নেই, 20 বা 21, 22 এরকম। তো সেটা নিয়ে বেশ অনেকেই বললো যে গুড নেগোসিয়েশন হয়েছে, ভালো। আমরা সবাই বাণিজ্য উপদেষ্টাকে কংগ্রেচুলেশন জানালাম যে কাজে এই চুক্তির কথা কিন্তু তখনও আসেনি। ওকে, চুক্তিটা আপনি যেটা বললেন যে 3 দিন আগে বা 4 দিন আগে, 3 দিন আগে, এটা খলিল সাহেব, ডক্টর খলিল, আর সাথে বাণিজ্য উপদেষ্টাও ছিলেন, ডক্টর খলিলই এটাকে উত্থাপন করলেন। হ্যাঁ, তখন এটা ওই যে বললাম যে অন দ্য টেবিল আমাদেরকে দেওয়া হলো, কাজে আমাদের পক্ষে পড়ে পেজ উল্টানো ছাড়া কোনো কিছু, পড়ে দেখলাম।
আমার একটা জায়গায় একটা কোয়েরি ছিল, আর প্লাস ফরিদা ম্যাডাম ফরিদা জি খানমের কিছু কোয়েরি ছিল আক্তার। অন দি হুম, ফরিদা আক্তার, হ্যাঁ, ইম্পোর্ট অফ আমার মনে হয় কিছু আইটেম, হুম। কৃষিজ এবং মাংস, ফলজ ব্যাপার করে নিয়ে, কৃষি, জি। হ্যাঁ, ওগুলো নিয়ে উনি কিছু প্রশ্ন করলেন। আর আমি মোটামুটি একটা প্রশ্ন করলাম, সেখানে একটা উত্তর টত্তর দিয়ে বললো যে এটা তো হয়ে গেছে, হ্যাঁ, এবং বললো যে আমাদের যদি পছন্দ না হয় তাহলে উইদিন 60 days উই ক্যান নেগেট বা বাতিল করতে পারবো। এবং যখন এই প্রশ্নটা উঠলো যে নির্বাচিত সরকার আসছে, বললো এটা তো তারাই পাশ করবে, আর তো আমাদের পাশ করার কোনো কারণ নাই, মানে আমরা এটাকে অ্যাকসেপ্ট করব, এটা পার্লামেন্টে গিয়ে পাস হবে, সামথিং লাইক দ্যাট। অবভিয়াসলি পার্লামেন্টে এটা আলোচনা পাস হতে হতে এইটা করে 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 এটা শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল মানে, হ্যাঁ, ডান 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 হয়ে গেছে, নেক্সট গভর্নমেন্টের সাথে এবার কি করা যায়। তো এইখানে এখন এইটার মধ্যে অনেক কিছু, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, অন্তত আমি পড়তে পারিনি, কারণ বেশ শুধু পড়লে তো হবে না, পড়ে বুঝার বিষয় ছিল। তো সেটা হয়তো সম্ভব হয়নি আমাদের পক্ষে। বাকিরা যারা সংশ্লিষ্ট ছিলেন, খলিল সাহেব ছিলেন, তিনি ইন ডিটেইলে উপরে কাজ করেছেন। উম, না মানে, বাণিজ্য, এইখানে এইখানে একটু ছোট প্রশ্ন করি, মানে 9 তারিখে খলিল সাহেব এবং বশির সাহেব বাণিজ্য উপদেষ্টা তারা এটা সাইন করলেন এবং বললেন এইটা পরবর্তী সরকারই আইসা করবে, আমরা শুধু সাইনটা করে গেলাম। মানে চুক্তি এরকম করে সাইন করে নাকি কেউ? মানে আমি সাইন আই ডোন্ট করলাম, নো। পরবর্তী সরকার আইসা এটা সংসদে আলোচনা করে এটা এটা পালন করবে, মানে এটা না না, কথা? ও যেটা শোনেন, যেটা আমাদেরকে বলা হয়েছে, যেটা আমি শুনেছি আমার কানে, জি যে এটা 60 দিনের মধ্যে, 60 দিনের মধ্যে এটাকে কি বলে, এটাকে রেটিফাই। রেটিফাই করতে হবে, হ্যাঁ। 60 দিনের মধ্যে যদি আপনি রেটিফাই করতে না চান, আপনি এটা বাতিল করতে পারবেন, অথবা সংশোধনী চাইলে সংশোধনী করতে পারবেন। এইটুকু আমি যতটুকু ওকে শুনেছি সেটুকু আপনাকে বললাম, রেটিফাই অথবা সংশোধনী, ওকে, এটা 60 দিনের মধ্যে এটা করা এটা যাবে, আপনি এটা 60 দিনের করা মধ্যে যাবে, করা যাবে। ওকে। হ্যাঁ, 60 দিনের মধ্যে করা যাবে। তো কাজেই সেই যে প্রসঙ্গে বললাম যে 60 দিনের মধ্যে তো আমরা কিন্তু থাকছি না। আমি যদি মানে এই একজন এবং অ্যানালিস্ট। আমি জি আমি বলি আপনাকে, জি। এরপরে ইভেন স্বয়ং খলিল সাহেব নিজেই তো বললেন হুম। যে দুই বড় পার্টির সাথে আলোচনা আলোচনা করে করেই এটা এটা করা করছে। হয়েছে। হুম। নিশ্চয়ই তাহলে করছে। তো আর, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই ডেফিনেটলি, দুই পার্টির সাথে আলোচনা করেই করছে, কারণ বিএনপি তো এটা নিয়ে বলে নাই যে খলিল সাহেব আমাদের সাথে আলোচনা করে নাই। বিএনপি তো না খলিল সাহেব ওটাও, এত সুন্দর একটা চুক্তি করছে, বিএনপি তো খলিল সাহেবকে পুরস্কার দিছে আবার না, মন্ত্রিত্ব দিয়ে। জি তো জি জি, এটা না তো সেটা আমি জানি না। এটা তো তো ওটা আমি ওই জাজমেন্টে আমি যাবো না। বিএনপিও করেনি, ইভেন অপোজিশনে যে জামাত ইসলামী, এনসিপি, কেউই তো কথা বলেনি না, এটা নিয়ে। কেউই কথা বলে নাই। সবাই এটা পক্ষে জি আছে যে চুক্তি ভালো হয়েছে। তো কিন্তু আপনাদের মানে ওই ক্যাবিনেটে এটা কিভাবে উত্থাপিত হয়েছে এটা একটু আমাদের জানার কৌতূহল ছিল, এটা আপনি মোটামুটি বলেছেন। আরেকটা জিনিস, আরেকটা প্রসঙ্গ নিয়ে অনেক কথা হচ্ছে, সেটা হচ্ছে টিকার ব্যবস্থাপনা। এখন টিকার ব্যবস্থাপনা নিয়ে কোনো কিছু বলতে গেলে আমি জানি না যে কেন এই কথা বলা হয় যে 9 মাসের কম বয়সী শিশুরা তো টিকা আক্রান্ত হয়েছে, হামের টিকা দেয়া হচ্ছে 9 মাসে। কারণ টিকা ব্যবস্থাপনা বা হার্ড ইমিউনিটি একটা অন্য জিনিস। মানে এইটার টিকা ব্যবস্থাপনাটা একটা চালায়া যাইতে হয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে যে কোনো পরিবর্তন আনা হচ্ছে, অর্থাৎ কার থেকে টিকা কেনা হবে বা কিভাবে এই প্রচারগুলি চালানো হবে, কিভাবে ক্যাম্পেইনগুলি করানো হবে, এটার মধ্যে স্পষ্ট পরিবর্তন এসেছে। এটা কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের সময়, নাকি আপনারা সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন? না, এটা যদ্দূর আমার মনে আছে, দিস পয়েন্ট ওয়াজ নেভার রেইজড, দিস পয়েন্ট ওয়াজ নট। নট ইন দ্য ক্যাবিনেট, না ক্যাবিনেটে। কারণ আমি মনে করি এখন যেটা, মানে এটা তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা স্বয়ংক্রিয় ব্যবস্থা। এখন তারা যে পরিবর্তনটা করেছে, ইউনিসেফের মাধ্যমে কিনবে না টেন্ডারের ওটিএম করবে, জি সেটা সিদ্ধান্ত তো স্বাস্থ্য মন্ত্রণালয় তো নিয়েছে, বা তারা এটা ক্যাবিনেটে আসছে বলে আমার মনে পড়ে না। এটা নিয়ে আমি নিজেই তো আশ্চর্য হয়ে, গেলাম যে এটা তো একটা চলমান প্রক্রিয়া ছিল, চলমান প্রক্রিয়া যেটা লাগবে। এখন যেগুলো পেপারে পড়ছি, সেখান থেকে আমি যা পড়ছি তাই পড়ছি, কিন্তু ডেফিনেটলি এটা নিয়ে খুব আতঙ্কিত হলে এটা ক্যাবিনেটে নিশ্চয়ই আসছে। হুম এখন আমি দেখছি টাকাও দেওয়া হয়েছিল
হুম, 1000 crore, যেটা সালেউদ্দিন সাহেবের একটা ইসা থেকে দেখলাম টাকা টুকা সবই দেওয়া হয়েছিল। হুম, তাহলে কেন শর্টফল হলো, কেন হলো না? এখন কিছু কিছু পড়ছি যে তারা স্ট্রাইক করেছিল সেই জন্য। তো নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা হলে অনেক ওই আইডিয়া হয়তো আসতো যে স্ট্রাইক করেছে কিভাবে করা যায়। হুম। এটা নিয়ে আলোচনা হয়েছে বলে আমার মোটেও মনে নেই। আই ডোন্ট থিঙ্ক যে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমি প্রায় দুই একটা ছাড়া, যদি আমি দেশে না থাকতাম, দুই একটা ছাড়া আমি ক্যাবিনেট মিটিং সাধারণত আমার বিষয় না থাকলেও আই ইউজ টু অ্যাটেন্ড। মনে পড়ে না যে এই হামের টিকা নিয়ে এবং এটা একটা এত বড় ইস্যু হয়ে যাবে এটা নিয়ে কোনো আলোচনা হয়েছে বলে আমার আমার জানা নেই। আলোচনা হলে ডেফিনেটলি মনে থাকতো, কারণ এটা তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আহ, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আরেকজন দায়িত্বে ছিলেন আপনি সালাউদ্দিন সাহেবের ডক্টর জি ডক্টর ডক্টর সাহেব বোধহয়, ডক্টর সাইদুর রহমান, সরি, ডক্টর সাইদুর রহমান, জি সাইদুর রহমান। ডক্টর সাহেব, জি। আপনার কাছে কি মনে হয় যে স্বাস্থ্য উপদেষ্টার কাছে এই জাতি অন্তত পক্ষে একটা ব্যাখ্যা দাবি করে, অথবা প্রধান উপদেষ্টার কাছ থেকে, সাবেক প্রধান উপদেষ্টার কাছ থেকে, যে ভাই এটা কি করছিলেন আপনারা, যদি ঠিকই করেন সেইটাও বলেন। এইটাও তো আমি এইটা আমি এইটা এটা মনে মানে করি, আমাদের নাগরিক হিসাবে এইটা কি আমাদের একটা দাবি করা উচিত না, যে আপনারা যদি ঠিকই আমি করে মনে থাকেন করি ঠিকই বলেন? ইয়েস, শুধু নাগরিক হিসাবে না, হুম, আমরা যারাই ছিলাম ওখানে, হুম, কালেকটিভ একটা ক্যাবিনেট, আমরা তো সবাইও জানতে চাচ্ছি যে হোয়াট রিয়েলি হ্যাপেন। এটা তো স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য উপদেষ্টা যিনি ছিলেন, হুম। তিনি যদি এটা ব্যাখ্যা করে বলেন তাহলে অনেক ধোঁয়াশা কেটে যাবে। So, হাউএভার আপনার কাছে কি জি, হাউএভার আমি বলি আপনাকে, এতগুলো মৃত্যু, এটা তো অ্যাবসলিউটলি আনওয়ারেন্টেড এবং নট অ্যাকসেপ্টেবল। এমনকি 9 মাসের নিচের বাচ্চা মারা গেছে না, 9 মাসের উপরের বাচ্চা মারা গেছে, হুম, দ্যাটস নট দি ইস্যু। দ্যাট ইজ নট দি ইস্যু। ইস্যু হচ্ছে যে অবভিয়াসলি যখনই এরকম একটা শিশুটির মৃত্যু হয়, তখন মা বাপ ছাড়া বাকিদেরও খুব খারাপ লাগে, কারণ একটা পূর্ণবয়স্ক মানুষ নানান রোগ শোকে মানে হতে পারে, হুম, বাট একটা বাচ্চা হতো যাদের আপনার পরিচর্যা করলে হয়তো এরকম ঘটনাগুলো ঘটতো না। এখন 9 মাসের নিচে, 9 মাসের উপরে, সেগুলো টেকনিক্যাল ব্যাপার, দ্যাটস হুম, নট ইস্যু। ইস্যু হচ্ছে যে আমিও মনে করি যে হ্যাঁ, একটা ব্যাখ্যা ডেফিনেটলি আসা প্রয়োজন। সেটা উপদেষ্টা, কারণ উপদেষ্টা ঘনিষ্ঠভাবে আছেন, আর প্রধান উপদেষ্টা করলেও কিন্তু উপদেষ্টার থ্রুতেই সেই ব্যাখ্যাটা যেতে হবে, হুম, হোয়াট দে হ্যাভ ডান। কারণ হুম, এমন না যে টাকা পয়সার অভাব ছিল, হুম, এমন তো না যে হুম, টাকা হুম, ছিল না, টাকা হুম, পয়সার অভাব হুম, ছিল, হুম, হুম, অনুদান আসেনি, সামথিং হুম, লাইক দ্যাট। হুম, সো যা আমি এখন পত্রিকা পড়ছি, টাকা পয়সার কোনো অভাব ছিল না, প্রসিজারাল একটা কিছু সমস্যার কথা বলছে। হুম, এখন ইউনিসেফ একটা বলছে, আবার আমরা কিছু, সাইদুজ্জামান সাহেব কয়েকটা আর্টিকেল লিখলেন, সেখানে কিছু আছে। তো আমি আই এগ্রি উইথ ইউ দ্যাট ওনার এই ব্যাখ্যাটা দেওয়া উচিত, এবং যদি কোনো সমস্যা না থাকে তাহলে এই ব্যাখ্যা না দেওয়ার কোনো কারণ নেই। আমি প্রধান উপদেষ্টার থেকে বেশি মনে করি যিনি সরাসরি দায়িত্বে ছিলেন। যেমন হুম, আমি এই ব্যাখ্যাটা দিলাম হুম, যে হান্নান মাসুদ সাহেব জিতেছেন, যদি তিনি এটাকে ক্যাপিটালাইজ করে থাকেন তাহলে তো এটা তো আমার দোষ। রাইট। না মানে আমি অন্তর্বর্তী সরকারে, আপনারা যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে, আমি শুধু নূরজাহান বেগমকে চিনতাম না, মানে যিনি স্বাস্থ্য উপদেষ্টা আছেন, তাছাড়া বাকি সবাইকে আমি ব্যক্তিগতভাবে অনেক দিন ধরে চিনি আসলে। মানে আমি নূরজাহান ম্যাডামকেও চিনি, কিন্তু উনার সাথে আমার কোনো পরিচয় নাই। আমি উনারে চিনি, উনি কি কি করছেন সেটা আমি জানি। তো এই, কিন্তু আমার খুবই আফসোস লাগে যে কেন জানি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ খুবই হাইড অ্যান্ড সিক গেমের মধ্যে আসেন, কেন সেটা আমি জানি না। আমি একটা উদাহরণ দিই এবং আপনার কাছে এটা একটা মতামত জানতে চাই। আমি একজন সাবেক উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে ইন্টারভিউ করতেছিলাম। তো তার কাছে আমি জানতে চাইলাম যে আপনি যে ইশাক সাহেবকে মেয়র পদে বসতে দিলেন না, এটা কি আপনার ব্যক্তিগত পার্সোনাল ভেন্ডারটা বা অন্য কোনো কিছু? তখন উনি বললেন যে না, এইটার ক্ষেত্রে এই সিদ্ধান্ত আমারই না, এই সিদ্ধান্ত হচ্ছে ক্যাবিনেটের। আপনি যে ঢাকা উত্তরে এজাজ সাহেবকে প্রশক বসাইলেন, সেইটা কি আপনার পার্সোনাল চয়েস? না, এই সিদ্ধান্ত আমার না, এই সিদ্ধান্ত ক্যাবিনেটের। অথচ
এর কয়েকদিন আগে আমি আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুলকে জানতে চেয়েছিলাম যে কেন ইশরাক সাহেব মেয়র বসতে পারলেন না, কেন শাহাদাত সাহেব বসেছেন। উনি আমাকে জবাব দিয়েছেন যে এর আগে যিনি এলজিআরডি উপদেষ্টা ছিলেন অর্থাৎ অ্যাডভোকেট হাসান আরিফ, তিনি বিষয়টা আমলে নেননি, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া আমলে নিয়েছেন। অর্থাৎ এটি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া করেছেন। আপনাদের সরকারের যিনি মুখপাত্র ছিলেন জনাব শফিকুর রহমান, তার কাছে জানতে চেয়েছি এটা কিভাবে হলো, বলছে যে এটা এই জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এটা করেছেন। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার কাছে এটা জানার পরে আই ওয়াজ সারপ্রাইজ যে এটার মধ্যে ছিলই না, ক্যাবিনেট সিদ্ধান্ত নিছে, ওর উপরে চাপানো হয়েছে। এইটা কিরকম আমার যদি একটু বলতেন। মানে আমি তো সরি, আমি একটু লম্বাই প্রেক্ষাপট বললাম যে আপনাকে একটু। আপনি প্রেক্ষাপট ঠিকই বলেছেন। আমি আই ডোন্ট রিমেম্বার এই প্রসঙ্গে কোনো আলোচনা হয়েছিল বলে, আই ডো নট রিমেম্বার। হ্যাঁ, যেমন আমি বললাম যে আমি কয়েকটাই বাইরে থাকলে হয়তো আমি কয়েকটা অ্যাটেন্ড করতে পারিনি, সেখানে কোনো আলোচনা হয়েছিল কোনো যাই না, বাট আই ডোন্ট থিঙ্ক সো। এটা নিয়ে আমি শুধু শুনলাম যে ইশরাক সাহেব এখানে কয়েকবার অবরোধ করে রেখেছেন, এটা নিয়ে নানান রকমের হইচই হচ্ছে, এবং এলজিআরডি মিনিস্ট্রি ইজ নট গিভিং ক্লিয়ারেন্স। আমি একবার শুধু আসিফ ভুঁইয়াকে জিজ্ঞেস করছিলাম যে তাহলে একটা তো হলো, একটা হওয়ার পরে আরেকটা শাহাদাত হয়েছেন, সিমিলার কেস, সিমিলার কেস। রাইট। আমি 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 খুব একটা ভালো, ওটা আপনি সাইড বাই সাইডের কথা, ওটা প্রসঙ্গ উঠেনি ওইভাবে, ওই হইচই হচ্ছিল দেখে আমি বললাম কথাটা। আমার ঠিক মনে নেই কি উত্তরটা। কিন্তু জনাব ভুঁইয়া আমাকে ক্যাটেগরিক্যালি বলছেন যে এটা উনার সিদ্ধান্তই না, অথচ সরকারের একজন উপদেষ্টা, আমার অনুষ্ঠানে ডক্টর আসিফ নজরুলের কথা আমি বলছি, এবং সরকারের মুখপাত্র শফিকুর রহমান ক্যাটেগরিক্যালি আমাকে বলেছেন। আমি খুবই অবাক হলাম, কারণ জনাব হাসান আরিফ সাহেবকেও আমি 40 বছর ধরে চিনি। মানে যেইটা আইনি বিষয় হাসান আরিফের নজর এড়িয়ে যাবে, সেইটা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বাইর করে ফেলবে, কারণ ওনার বুদ্ধি বেশি। এটা তো হইতেই পারে না। কারণ আমি আপনাকে বলি, যদি জি আমি বলি, ক্যাবিনেটে আসলে পরে কিন্তু এটা 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 নথিগ্রস্ত হয়, আপনি জানেন, নথিভুক্ত হয়। ক্যাবিনেটে আসলে মিনিটস অফ ক্যাবিনেট এটা আসে, হ্যাঁ, এবং ক্যাবিনেট সেক্রেটারি সবসময় এটাকে নোট করেন, এক লাইন হলেও ওটা নোট করেন। আর এগুলো যদি এই ধরনের কোনো কিছু হয়, তাহলে আপনারা ক্যাবিনেট সচিবকে জিজ্ঞেস করতে পারেন যে এটা এরকম কোনো নোট ছিল কিনা। আই ডোন্ট রিমেম্বার, আমি আমার মনে নেই। আচ্ছা, আরেকটা অন্য প্রসঙ্গে আসি, দ্রুত এই প্রসঙ্গগুলিতে আমাদের যাওয়া দরকার। যে অনেকগুলি সংস্কারের বিষয়ে আপনারা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু সংবিধান সংস্কার ছাড়া বাকি সংস্কারগুলির ব্যাপারে আপনাদের কেন জানি আপনারা এটা কার্পেটের নিচে রেখে দিয়েছিলেন বলে অনেকে বলেছেন। বিশেষ করে এই কথা সবচেয়ে বেশি বলেছেন হচ্ছে যারা মিডিয়া সংস্কার কমিশনের, যারা গণমাধ্যম সংস্কার কমিশন নিয়ে যারা প্রস্তাব দিয়েছিলেন, সেই প্রস্তাবগুলি নারী কমিশনের জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছে, সরি মানে ওই বিধিগুলি সংস্কার করার জন্য যে একটা নারী কমিশন গঠন করা হয়েছিল, তাদের প্রস্তাবগুলি, সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যে কমিশন করা হয়েছিল সেসব প্রস্তাবগুলি, আসলে মানে কেন এগুলি একদম নিচে রেখে দেওয়া হলো কেন? আর আরেকটা বিষয় আপনাকে একটু প্রশ্নটা করে রাখি, আপনি যেহেতু বললেনই সেহেতু বলি, আপনার সঙ্গে আসলে 30 বছর ধরে নানা বিষয়ে কথা হয়। আমরা কিন্তু এটা নিয়ে নানা কথা বলে আসছি যে বিটিভিতে কেন সরকার এবং সরকারের সবকিছুর একটা বাদ্যযন্ত্র হয়ে থাকে, কিন্তু আপনাদের অন্তর্বর্তী সরকারের সময় তাই ছিল। এটার কারণ কি? মানে দুইটাই যদি একটু আপনি বলেন যে সংস্কার কমিশনগুলি কেন আসলে কাজ করে নাই। অ্যাকচুয়ালি সংস্কার কমিশন তো আলাদাভাবে কাজ করেছে, সেটা তো মানে ক্যাবিনেটে শুধু সংস্কার কমিশন কোনটা কোনটা আছে এটাই আছে। বাকি সংস্কার কমিশন কিন্তু পুরোপুরি আলাদাভাবে কাজ করেছে, সেখানে কয়েকজন উপদেষ্টা জড়িত ছিলেন, তা আপনারা জানেন তারা। তো সংস্কার কমিশন কোনগুলো দিয়েছে কোনগুলো দেয়নি, হ্যাঁ, কিছু কিছু জিনিস আমরা দেখেছি, খুব কারসারি গ্লান্স, কিন্তু ডিটেলে কি দিয়েছে, কোনটা দিল না। আপনি ঠিকই বলেছেন যে চাকরি বিধিমালার জন্য যে একটা সংস্কার কমিশন হয়েছিল, সেই কমিশনের রিকমেন্ডেশন গুলো কোনো কারণে এটা সামনে আসেনি, বা আসছে কিনা আমার ঠিক জানা নেই। তো এই সংস্কার কমিশন যেহেতু আলাদা ছিল, সংস্কার কমিশনের বিষয়গুলো আলাদাভাবে শুধু শেষের দিকে বলা হচ্ছিল কি 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 জায়গায় সংস্কারগুলো আসছে। তো সেইগুলো কোনটা হয়েছে কোনটা হয়নি, কোনটা কার্পেটের নিচে আছে, কোনটাই তো কার্পেটের নিচে থাকার কথা না। কারণ এখন একটা নির্বাচিত সরকার আছেন, তাদেরও নিজেদের এজেন্ডা আছে, সেই এজেন্ডার মধ্যে থেকেই তো হয়তো এই সংস্কারগুলো তারাও নিয়ে নিতে পারে। বাকিটা আমি বলতে পারবো না, সেটা আমার ধারণার বাহিরে।
আমরা কুইক কয়েকটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। তার আগে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে ইসলামী ব্যাংক আরো ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশের অর্থনীতি মাটির সঙ্গে বসে যাবে, মনে করেন জামায়াতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান। দর্শকদের কাছে আমরা জানতে চেয়েছি, প্রিয় দর্শক একথা সমর্থন করেন কিনা। শতকরা 71% দর্শক এটা সমর্থন করেছেন, শতকরা 29% দর্শক একে সমর্থন করেন নাই। 22,000 মানে না বলেছেন আর কি, 22,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। আমি জেনারেল সাখাওয়াত আপনার কাছ থেকে এটি জানতে চাইবো যে আইন নিজের হাতে তুলে নেওয়ার একটা প্রবণতা সেই সময় তৈরি হয়েছিল, কারণ পুলিশের সাথে আপনি প্রথমেই আজকের আলোচনা প্রথমে আপনি বলেছিলেন যে পুলিশ বাহিনীকে যারা এইসব নির্দেশ দিয়েছে বা যারা এইসব নির্দেশ পালন করেছে তাদেরকে আসলে মানে তাদের আসলে কি হয়েছিল এটা আমরা কখনো জানতে পারবো না। মানে এবং আমরা কিন্তু দেখেছি একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন যে কিরকম একটাকে গুলি করলে একটাই মরে একটাই রয়ে যায় আর বাকি কেউ সেখান থেকে যায় না, মানে কি ভয়ঙ্কর কথা কত অবলীলায় বলছেন এবং ক্যামেরার সামনে। মানে তো সেইটা গেল, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছিল আপনাদের সময়, যেটাকে আমরা মব কালচার বলেছি। আপনাদের সময় অন্তর্বর্তী সরকারের সময় সেটা অনেক বেশি ছিল। কোনো কোনো ক্ষেত্রে আমরা মনে করেছি যে আপনারা কিছু মব হতে দিয়েছেন, আপনাদের যেটা মনে হয়েছে সেটা নিয়ে আপনারা কাজ করেছেন। এখন পরিস্থিতি কিরকম দেখেন যে আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষেত্রে? আমি আপনাকে একটা কথা বলি, জি খালেদ মহিউদ্দিন, আপনি জি আপনি তো মানে শুধুমাত্র জার্নালিস্ট না, ইউ হ্যাভ বিন ইন অ্যাডমিনিস্ট্রেটর অলসো। আপনি এটা অ্যাডমিনিস্ট্রেশন কিছুদিন হলেও ছিলেন, ম্যাজিস্ট্রেট ছিলেন, জি তা আমি জানি। রাইট হ্যাঁ, জি আর জি আপনার আপনার মেধা ম্যাজিস্ট্রেট তো আমি হতে পারলাম না, আপনি হলেন, তো therefore ইউ ডিডন্ট ওয়ান্ট টু, সেই জন্য anyway, না জানি you have been more intelligent and more better student than I once থ্যাংক ইউ say. থ্যাংক ইউ। একটা কথা আপনার কি মনে পড়ে, আমি বারবার বলেছিলাম যে দেখেন, এই ধরনের সরকার যখন পতন হয়, আমার লেখাতেও আছে, শুধু আমি বলেছি তা নয়, যে প্রপারলি ইলেক্টেড না হয়ে এভাবে ইলেকশন করে যারা আসেন, এই ধরনের সরকার যখন পতন হয় তখন কিন্তু রাষ্ট্র কাঠামো ভেঙে পড়ে। রাইট রাষ্ট্র কাঠামো ভেঙে পড়ে। ইফ ইউ রিকালেক্ট আপনার না হয়, আমি আমার অনেক না না আমার বইয়ের মনে মধ্যে আছে, সংকলন আছে। আমার হ্যাঁ, আমার কেন জানি মনে হয় এর চেয়েও সরাসরি আপনি বলেছিলেন যে 71 টিভির গোল টেবিলে যখন 10-11 জন সবাই জি। আওয়ামী লীগের সাপোর্ট করতেছিল, আপনি 10-11 জন হয়তো 5-6 জন আমি একটু কিন্তু আচ্ছা, আপনি বলছিলেন, সরাসরি বলছিলেন, এটা নিশ্চয়ই ইউটিউবে এখনো পাওয়া যাবে এবং লেখা তো পাওয়া যাবেই। না, তো আপনাকে মনে রাখতে হবে হুম, যে আপনি দেখেছেন এই আরব বসন্ত, যেটা আমরা বলি হুম, হুম, আরব স্প্রিং, হুম, কি পরিস্থিতিতে সেই দেশগুলো গেছে, এখনো আছে। মানে একটা লিডারলেস যখন একটা রেভলিউশন বলেন, একটা আপরাইজিং বলেন যখন হয়, এবং এই ধরনের একটা সরকার যার যে মোটামুটি সমস্ত কিছুর উপরে একটা কব্জা করে রাখে, সেইগুলো যখন ভাঙা শুরু হয় তখন কি অবস্থা। আমি পুলিশের বর্ণনা দিতে পারি, কারণ আমি অল্প কয়েকদিনই ছিলাম, কিন্তু পুলিশের অবজারভেশনটা আমি দিই। পুলিশ ফোর্স, আমি মনে করেছিলাম যে ইট ইজ জাস্ট লাইক ডিফিটেড ব্যাটল, হুম, হুম, একটা ডিফিটেড ব্যাটল। হুম, একটা ডিফিটেড ব্যাটল ফিল্ড থেকে তাদেরকে উঠিয়ে আনা হচ্ছে, হ্যাঁ, এবং তাদেরকে বলা হচ্ছে তুমি রিঅর্গানাইজ করে এগেইন গো টু দ্য ব্যাটল। সেইখানে যে ধরনের স্ট্রাকচারাল চেঞ্জ, তারপরে মরাল চেঞ্জ, মানসিক চেঞ্জ প্রয়োজন, সেই চেঞ্জটা আমরা করতে পারিনি। এটা 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 ফ্যাক্ট। যে কারণে আজ পর্যন্ত, আপনি আজকের কথা বলছেন, আমি আজকেই শেষ করছি, আজ পর্যন্ত পুলিশ ফোর্স বা ল এনফোর্সিং এজেন্সি, আমি পুলিশ ফোর্স বলবো না, কমপ্লিট ল এনফোর্সিং এজেন্সি, তারা এখন পর্যন্ত দে আর নট শিওর কোনটা করলে কোনটা আবার সেই সমস্যা তারা পড়বে। আমি আপনাকে বুঝাতে পেরেছি বোধহয় ক্লিয়ারলি, যদি আমি বলি। আমার মনে হয় যে কাজে দর্শকরাও বুঝতে পেরেছেন যে হ্যাঁ, তো কাজে এইখানে আপনাকে চিন্তা করতে হবে যে মব কালচারটাকে যদি পুলিশকে বলা হতো যে যাও সামলাও, পুলিশ তখন বলতো স্যার করবো কি, আমরা কি ফায়ার করবো না আমরা পিটালে আবার শুরু হবে এইটা। এখন ব্যাপারটা হলো কি, পুরো স্ট্রাকচারটা শোনেন, শুধু আমি খুব তাড়াতাড়ি বলি, আপনি দেখছেন মব কালচার, আপনি অ্যাডমিনিস্ট্রেশনটা যে ভেঙে পড়েছে এটা আপনি দেখেন এখনো। অ্যাডমিনিস্ট্রেশন অমুকের লোক করতে করতে অ্যাডমিনিস্ট্রেশনকে যেভাবে কি বলবো, মানে জোড়াতালি দেওয়া হয়েছে, সেই জোড়াতালিতে একটা অ্যাডমিনিস্ট্রেশন চলে না, একটা সাইকোলজি আছে। আপনি নিজে ম্যাজিস্ট্রেট ছিলেন, কাজে এটা নতুন করে বলার কোনো কিছু নেই।
আপনি এতগুলো বছর চাকরি করেছেন, একটা সরকার ছিল, সেই সরকার গভর্নমেন্ট সার্ভেন্ট আপনাকে অনেকে বেশি করেছে, অনেকে কম করেছে, অনেকে হয়তো হাত খাড়া করেছে, কিন্তু এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশনকে তো আমি দোষ দিতে পারবো না যে তারা পুরোটাই হ্যাঁ। অমুক বঞ্চিত না, তাকে নিয়ে আস। হোয়াট হ্যাপেন্স, আমি যেহেতু একটা চাকরিতে ছিলাম, আমার এখানেও তো অনেক অফিসারদেরকে সেই বিডিআর কার্নেজের পরে অনেককে, এবং সেখানে বলা হচ্ছে যে ঠিক আছে তাকে র্যাঙ্ক দাও, ফ্যাসিলিটি দিয়ে দাও, ওকে। বাট আপনি যখনই একটা স্ট্রাকচারটাকে ভাঙবেন, একজনকে আপনি নিয়ে আসে, আমি একজনকে নিয়ে এসে আমার পছন্দ হলো যে উনি আচ্ছা ভাই উনি তো ডিপ্রাইভ ছিল, ওনাকে এখন নিয়ে আসো ওনাকে উচ্চ পর্যায়ে দিয়ে দাও। টেল মি খালিদ সাহেব, ইফ ইউ আর ইন সার্ভিস, আপনি কি সহযোগিতা করতেন? না না, অ্যাবসলিউটলি না। আমি আপনাকে, আপনি যেহেতু আচ্ছা আমি এখন শেষ করলে আমি একটু বলি। জি, ওকে। Therefore, what has happened in administration? Administration গা ছেড়ে দিচ্ছে, আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, ওই কি বলে আচ্ছা অমুকে বলছে ঠিক আছে করো। হ্যাঁ, আমি আপনাকে আমার পার্সোনাল এক্সাম্পল দিই। আমি তখন বললাম আমার মন্ত্রণালয় যে ভাই এতগুলো হাত হয়ে আমার কাছে একটা নোট আসে, আমি কোনো ডিসেন্ডিং নোট দেখি না। আই ডোন্ট সি এ ডিসেন্ডিং নোট। কারণ যিনি ইনিশিয়েট করবেন তিনি তো একটা কথা লিখবেন, যেটা করা যাবে করা যাবে না, তাই না? কোনো ডিসেন্ডিং নোট নেই, এভরিবডি ইজ রাইটিং ইন সেম অ্যাসেন্ডিং এর নোট। তো কারণ হচ্ছে কি, আপনি কেউ nobody wants to take the responsibility. Nobody wants to take the responsibility. যে ভাই আমাকে বাঁচাবে কে, এই যে বাঁচাবে কে। এখন আমি যেহেতু একটা সার্ভিসে ছিলাম সেজন্য আমি একটু বলতে পারছি। দেয়ারফর আপনাকে দেখতে হবে যে পুলিশ ফোর্স ইজ আ ফোর্স। আপনি ফোর্সকে ফোর্সের মতো যদি ডিল না করেন, তাহলে তো আপনি এই ফোর্স থেকে কোনো কিছু আদায় করতে পারবেন না। পুলিশের মধ্যে ডেফিনেটলি অনেকে অনেক অতিরিক্ত করেছে, শিওর অতিরিক্ত করেছে। যারা হুকুম দিয়েছে, ওয়ার আর দে? হ্যাঁ, এখন এখানেও কিছু যারা অতিরিক্ত করেছে তাদেরকে আপনি, কিন্তু পুরো ফোর্সকে তো আপনি মানে আনতে গেলে তাদেরকে যদি বললাম ডিফিটেড সোলজারদেরকে যদি আপনি বাছাই করে আবার নতুন করে তাদেরকে করেন, তাহলে সেই ধরনের মোটিভেশন দরকার, ওকে, সেই ধরনের হেল্প দরকার, আমি সেই ধরনের হায়ারার্কি দরকার। আমি যে বিষয়টার দিকে আপনার একটু নজর দিতে চাইছিলাম যে আমরা কিন্তু আসলে 17 বছর 15 বছর কত 16 টানা শেখ হাসিনার শাসন আমলে আমরা প্রায়ই এরকম কথাবার্তা প্রায় এরকম শোনা গেছে যে উনি বলতেন একটা লাশ পড়লে 10টা দিয়ে এটা জবাব দিতে হবে। উনি কিন্তু বলতেন যে আমার ছাত্রলীগের ছেলে বা যুবলীগের ছেলে দিয়ে আমি এটা বলতেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসার কয়েক মাসের মধ্যে উনি বলছেন ওরা এখান দিয়ে আবার আসতেছে, তোমাদের কি এটা গায়ে লাগে না? তোমরা এটা দেখতে পারো না যে ওরা কেমনে আসে? তোমাদের গায়ে শক্তি নাই? মানে দ্যাট ইজ সো রিডিকুলাস। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি মানে কোনো রাজনৈতিক দল করতেন তাহলে আমি ভাবতাম যে হ্যাঁ এটা উনি বলতে পারেন, কিন্তু উনি চেয়ারে বসে এটা বলছেন। কিন্তু আরো একটা জিনিস খালি আপনার দৃষ্টি আকর্ষণ করে, আপনি বিসিএস এর কথা বলছিলেন। আমি বিসিএস যেই ব্যাচের 20 সেই ব্যাচের কিছু এই আপনারা চলে যাওয়ার আগে তাদেরকে প্রমোশন দিচ্ছেন এডিশনাল সেক্রেটারি। তো এইটা এডিশনাল সেক্রেটারি প্রমোশন দেওয়ার ক্ষেত্রে এইটা ইয়ার ওল্ড মানে একটা ট্রেডিশন যে আপনি আসলে প্রমোশন দেওয়ার সময় প্রথম 25 জন যারা আছে তাদের ক্ষেত্রে আপনি একদম খুব দলবাজ মুক্তমুখ না হলে আপনি সেটা দিবেন না। ইন্টারেস্টিং ব্যাপার, ফার্স্ট বয়কে প্রমোশন দেওয়া হয়নি। আমাদের ব্যাচের ফার্স্ট বয় ডিডন্ট গেট প্রমোশন। কেন? কোনো কারণ নাই। কিন্তু উনি কিন্তু ডিসি হন নাই। আমাদের 48 জন ডিসি ছিল আমাদের ব্যাচের পরে ছোট মিলা, কিন্তু উনি ডিসি হন নাই, উনি পিএস ছিলেন না, তাও এটা করা হয়নি। প্রধানমন্ত্রীর কার্যালয় বা প্ল্যানিং কমিশনে সব সময় আপনি যখন ক্যাবিনেটে ছিলেন আপনিও দেখবেন যে আপনি ব্রাইট অফিসারদেরকেই নিয়ে আসতে চান সেখানে, শুধু দলবাজদের না। এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করছে, তার প্রমোশন হবে না, আমাদের ব্যাচের না বা তারপরের ব্যাচের একই দশা। তো এইটা ডক্টর মোহাম্মদ ইউনূসই করে গেছেন। মানে কেন? মানে এইটা তো উনার তো আর মানে এগুলি করা দরকার ছিল না, এবং উনি এগুলি করছেন, ডেলিভারেটলি করছেন অথবা না বুঝে করছেন। আমি জানি না কেন করছেন। এটার উত্তর তো খালেদ, না আমি 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 আপনার সাথে শুধু শেয়ার করলাম, আসলে উত্তর না। মানে এটা কিন্তু আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে
আমাকে লোকে বলে আপনি খালি ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেন। ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসা পর থেকে, একদম পর দিন থেকে আমি খেয়াল করতেছিলাম যে হি ইজ লস্ট, হি ইজ লাইক, না, আপনারা আরবিতে আমি একটা কথা বলেন খালেদ, না যে একটা হেডলেস চিকেনের মতো উনি ঘুরে বেড়াচ্ছেন। না না আমি বলি খালেদ, এটাও আপনাকে দেখতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ ইন্টারন্যাশনালি ফেমড, অলরাইট, বইপত্র কোনে, ওনার মতো প্রজ্ঞা হয়তো বাংলাদেশে আর কখনো আসবে কি আমি আই ডোন্ট নো, বাট অ্যাডমিনিস্ট্রেটিভলি উনি তো এই ধরনের অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন না, এবং ওনার আশেপাশে যারা ছিলেন তাদের উচিত ছিল তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ভাঙিয়ে তারা করেছে কিনা আই ডোন্ট নো। এই যে প্রমোশনের কথা বললেন, এটা তো সংস্থাপন মন্ত্রণালয়, সংস্থাপন মন্ত্রণালয় তো কেউ ছিল না, কেউ তো ডাইরেক্টলি আন্ডার প্রধান উপদেষ্টার আন্ডারই ছিল, কাজেই অবভিয়াসলি ইনডাইরেক্টলি তার উপরেই যাবে এই প্রমোশন ইত্যাদি ইত্যাদি। এবং যতদূর আমি জানি প্রমোশনের জন্য একটা কমিটি বোধহয় ছিল। না মানে এডিশনাল সেক্রেটারি লেভেলে তো সুপিরিয়র সিলেকশন বোর্ড এক ধরনের থাকেই, আপনাদের সুপিরিয়র সিলেকশন বোর্ড তো আছেই, জি, আবার এটা সিলেকশন বোর্ডে তো, জি, আবার একটা কমিটিও, রাইট রাইট রাইট, ইউ আর রাইট, এর মধ্যে একটা কমিটিও ছিল। কমিটি ওয়াজ হেডেড বাই, ইফ আই এম নট রং, সালেউদ্দিন সাহেব, হ্যাঁ, রাইট 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 রাইট, ইফ আই এম নট রং, রাইট। ওই কমিটিতে উনি ছিলেন, আরেকজন কে ছিল, আর তিনজন ছিলেন, যাই হোক, বোধহয় ফজল কবির সাহেবও ছিলেন। ওনারা তো পুরনো এক্সপেরিয়েন্স, যেহেতু সিএসপি অফিসার, সেজন্য হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি। তো কাজে কিভাবে আপনি যেটা আমাকে জিজ্ঞেস করলেন, এরকম প্রশ্ন আমারও অনেক, যে আমি ধরেন আজকে আমি যদি চাকরিতে থাকতাম, তাহলে আমি আর্মি চিফের মতো পিএসও বা কিছু একটা হতাম, আপনি কি সেজন্য আমাকে দায়ী করবেন? আর্মি চিফ, কারণ এটা আমি শোনেন খালিদ মহিউদ্দিন, আমি কথাটা আপনাকে ক্লিয়ারলি বলেছি যে আপনি আমাকে যখন জিজ্ঞেস করেন যে অ্যাডমিনিস্ট্রেশন ভেঙে পড়েছে কেন, রিজন দ্যাট, হ্যাঁ, যারা অতিরিক্ত করেছে, হ্যাঁ হ্যাঁ, যেটাকে বলে বিয়ন্ড দি কল অফ দি ডিউটি, হ্যাঁ, এটা আমরা ভালো ক্ষেত্রে বলি, যুদ্ধের সময় বিয়ন্ড দি কল অফ হিজ ওন ডিউটি সে গিয়ে স্যাক্রিফাইস করলো, হ্যাঁ, ওটা যুদ্ধের মধ্যে। যারা ধরেন আমি এডিশনাল সেক্রেটারি ছিলাম, আমার যে কাজ, আমি সেই কাজ বাদ দিয়ে আমি পার্টির কাজ করলাম, রাইট, হ্যাঁ, আমি তো পার্টির লোক, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। ওই যে বললো যে দেখছেন কি করবো, একজন মারি তো আরেকজন আসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ধরনের আমি তাদেরকে বাদ দিই। বাট ইন জেনারেল, এখন আপনি যদি বলেন যে 17 বছর বা 15 বছর, 16 বছরে যারা বিসিএস ক্যাডার করে এখন যাদের চাকরি 14-15 বছর হয়েছে, বা এই 16 বছরের মধ্যে, তাহলে আমি সবাইকে বলতে পারি এদের প্রত্যেকেই দোষর, রাইট রাইট রাইট, হ্যাঁ, ওই সময় হয়েছিল। অথচ ঘটনা কিন্তু পুরো উল্টা। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, সিভিল সার্ভেন্টরা আসলে কোনো আদর্শের, কোনো দলের প্রতি তাদের কোনো ধরনের আনুগত্য থাকে না। আপনি সরকারটা বদলায় দেন, আগামীকাল তারা এত বেশি, এই যে এখন সবাই তারেক সাহেবের লোক হয়ে গেছে, কিন্তু আপনি দেখেন, এটা তো ভাই আমিও জানি, জি, আমরা তো চাকরি করেছি সিভিল সার্ভিস, হ্যাঁ, ধরেন সেনাবাহিনীটা একটু অন্যরকম, বাট সেনাবাহিনী হচ্ছে পানি অন্যরকম, আমি জানি না। এখন আপনি সিভিল সার্ভিসের গ্লাসের মধ্যে পানি ঢালেন, যে পাত্রে পানি ঢালবেন ওটা ওই পাত্রে চলে যাবে। আর জামাত ক্ষমতা আসলে ওনারা সবাই শফিকুর রহমান সাহেবের একান্ত ভক্ত হয়ে যেতেন। না, আমি বলছি আপনাকে বলছি, আমি যে আমার উপলব্ধি, আমার ব্যক্তিগত উপলব্ধি, যে সেই জায়গাতে আমরা ভুল করেছি, বড় ভুল করেছি। হ্যাঁ, কিছু কিছু লোককে আপনি ডেফিনেটলি আইদার ইট ইজ এ রেভলিউশন, যে ভাই সব বাতিল, শুরু থেকে আমি এসিস্ট্যান্ট সেক্রেটারি দিয়ে আমি কাজ চালাবো, রাইট। বাট একটা বাংলাদেশের মতো একটা কমপ্লেক্স কান্ট্রি, ইট ইজ এ কমপ্লেক্স কান্ট্রি, সেইখানে আপনি একটা তরঙ্গ তৈরি করে সেটাকে আপনি বলবেন যে এখন একদম আপনার তরঙ্গবিহীন হয়ে যাবে, এটা এক্সপেক্ট করা ঠিক নেই। তরঙ্গটা আমরা তৈরি করেছি, সেই তরঙ্গের থেকে আমরা বেরোতে পারছি না এখনো, দ্যাট ইজ দ্য প্রবলেম। হ্যাঁ, আমি বলছি না যে আজকে অমুক পার্টি আছে, এখন তাদের কাছ থেকে সুবিধা নিচ্ছে কিছু লোকজন, তারপরে আরেক পার্টি আসবে তাদের কাছ থেকে, এইটা যদি করেন তাহলে আপনি অ্যাডমিনিস্ট্রেশন কোনোদিন আপনি সেই ধরনের, কারণ আমাদের
ফ্র্যাঙ্কলি স্পিকিং আমাদের এক্সেপ্ট ফিউ হাতে গোনা কিছু সিনিয়র অফিসার ছাড়া, আপনি বলেন যে তাদেরকে যদি আমি কম্পেয়ার করি উইথ নেইবারিং কান্ট্রি অথবা আরেকটা দেশের সাথে, সেখানে আমি মানে আমি আমি নিজেই লজ্জিত হতাম যে ঠিক মতো প্রেজেন্ট করতে পারছে না একটা জিনিস। আমি যদি মিড র্যাঙ্কিং অফিসার সাথে একজনকে নিয়ে যেতাম, দেখতাম যে সে ঠিক মতো প্রেজেন্ট করতে পারছে না। তার কারণটা কি? কারণটা হচ্ছে যে হি ইজ নট কনফিডেন্ট, তাকে তো কনফিডেন্স দেওয়া হয়নি সেভাবে। আচ্ছা, উপদেষ্টা স্যার কি বলেন আগে শুনে নেই, তারপরে আমি আমার কথা বলবো। একদম সত্য কথা। সেটা তো ইউ আর মিসলিডিং মি, রাইট, ইউ আর মিসলিডিং মি। আমি সবসময় বলতাম যে ভাই আপনারা ওপিনিয়ন দেন, দেন লিভ ইট টু মি, দেন লিভ ইট। আপনি আমাকে অপশন দেবেন না, অপশন না দিলে আমি বুঝবো কিভাবে যে হুইচ ওয়ান টু টেক, হুইচ ওয়ান নট টু টেক। এখন প্রবলেমটা হয়ে গেছে এখানে, আমি অনেক কথা আপনাকে হয়তো পরিষ্কার করে বলতেও পারছি না, যে এই যে মব কালচারের যেটা কথা বললেন, আমি পুলিশকে কিভাবে তৈরি করতে চাচ্ছি বা কিভাবে তৈরি করা দরকার ছিল, যা আমি পুলিশকে ছাঁটাই করতাম কিছু, যে তুমি 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 খারাপ কাজ করেছো, গেট লস, গেট এ নিউ পিপল, নিউ ব্লাড ইন। আমি সেই নিউ ব্লাড না করে পুরোনো ব্লাড খুঁজে খুঁজে নিয়ে এসে ঢুকালাম। এই বুদ্ধিটা কার আসলে, যে রিটায়ার করা কিছু লোককে নিয়ে আসি? এবং তারপরে কি হয়েছে আমি আপনাকে বলি, এই যে এখানে সবার সামনে আমি বলতেছি, অনেকের চাকরি কিন্তু অনেক কারণে গেছে। আপনি ইউ নো উইথ লাইক বেটার দেন 1000 টাইমস বেটার দেন মি, মানে অনেক কারণে, যেগুলি নাম সামনে মুখে আনা যায় না, এরকম অনেক কারণে তারা এসে বলছে যে তারা বঞ্চিত, তাদেরকে চাকরি দেবেন, তাদের কারো কারো চাকরি হয়েছেও আসলে ভালো ভালো না। আমি সেটা বলি, আমি যে বঞ্চিত হয়েছে, ভাই তুমি র্যাঙ্ক নাও, বেতন নাও, ভাতা নাও, যাও অবসরই থাকো, অবসর ভাইকে চাকরি না। এটা আমি অবসরে তো, আমি যেটা বলছি আপনাকে, আমার অবজারভেশন মে বি রাইট, মে বি রং, বাট আই ফেল্ট যে অন্যায় করেছে তাকে আমি নিলাম না, বা তাকে আমি রিটায়ারমেন্টে পাঠালাম, বা হোয়াট এভার ইট ইজ। তোমার আমার কাছে প্রমাণ আছে, তুমি অতিরঞ্জিত এই কাজটা করবে, ইউ বিকেম পলিটিক্যাল, ইউ বিকেম টোটালি পলিটিক্যাল আর্ম। তো এতে হচ্ছে কি, আমি জানি না এখন যে পার্টি সরকারে আছেন তাদের মধ্যে বহু প্রচুর অভিজ্ঞ লোক আছে, তাদের চুল সাদা হয়ে গেছে, জেলে গেছেন, নানান রকমের, আগে মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, এমপি ছিলেন কয়েকবার, কেউ তো 4 বার 5 বার 6 বার 7 বারের পার্লামেন্টেরিয়ান। ওনারা কি ফিল করেন? কিন্তু আমি যেটা মনে করি যে অ্যাডমিনিস্ট্রেশন কে আপনাকে এটা অনেকটা শিকলের মতো। আচ্ছা, এইখানে আমি আপনাকে একটা বিষয়, কেউ যে বলেন যে আপনারা যে একটা ইনডেমনিটি দিলেন 5 তারিখের পর থেকে, আসলে পুলিশ মারাটা বেশি করে, আসলে পুলিশের বেশ কিছু লোক মারা গেছে। আমাকে র্যাবের দায়িত্বে যিনি ছিলেন পুলিশের একজন অতিরিক্ত আইজি, তিনি আমাকে বলেছেন যে অন্তত 40 জনের দাফন কাফনের ব্যবস্থা তিনি করেছেন, লাশগুলি পড়েছিল। তো সেগুলি হত্যার ক্ষেত্রে যে আপনারা বললেন যে এগুলি বিচার হবে না বা সেগুলির মামলা নেওয়া হলো না, এইটা কি পুলিশ বাহিনীর মধ্যে এক ধরনের সৃষ্টি করেছে যে আমি তো উমুকের কথা শোনা যায়, আমাকে আইসা এইটা ফেস করতে হচ্ছে, তাহলে আমি নেক্সটে আমি এটা কেন করব? অনেকে যে এটা বলেন, ইজ ইট রাইট? আমি অ্যাজ এ ফোর্স কমান্ডার, আমি তো একটা ফোর্স কমান্ডার, তো এইটা একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, মুখে বলি বা না বলি থাকে। এখন সেটাকে কিভাবে আপনি নেগেট করবেন, আমি ইন্ডিমিটির কথা বলছি, আপনি কিভাবে নেগেট করবেন যে না ঠিক আছে এটা হয়েছে, হাউ ক্যান ইউ ফাইন্ড আউট হু হ্যাভ ডান ইট? এখন একজন আরেকজনের কথা বলবে, এটাকে হ্যান্ডেল করা হয়নি প্রপারলি, আমি যেটা বলবো। হ্যাঁ, আপনি ইনভেস্টিগেশন করবেন, ইনভেস্টিগেশন হয়তো বছরের পর বছর লাগবে। আপনি দেখেন বিডিআর কারণে যে এতগুলো ইনভেস্টিগেশন হলো, এখন পর্যন্ত কোনো সামনে আসছে? ওটা টাইম মানে সেটা আমি বলতে পারবো না, আমি যেটা বলছি যে দেয়ার লট অফ ওয়েজ অফ হ্যান্ডলিং ইন দিস থিং। হ্যাঁ, তো এটা তো ডেফিনেটলি একটা এফেক্ট করে, যেটা আমি বারবার বললাম যে একটা স্ট্রাকচার, একটা তারা ফোর্স, সেই ফোর্সকে লেলিয়ে দেওয়া হয়েছে।
সেই ফোর্সকে ওয়েপন দেওয়া হয়েছে, যেই ওয়েপন মারাত্মক ওয়েপন। বোধহয় আমি শুনলাম যে এটাকে 22 সালে দেওয়া হয়েছে না 21 সালে দেওয়া হয়েছে না, সামথিং লাইক দ্যাট। এই ওয়েপনটা কেন দেওয়া হলো? পুলিশ ইজ নট সাপোজ টু হ্যাভ দিস কাইন্ড অফ ওয়েপন। তাতে তো আরো ফ্রেন্ডলি ওয়েপন থাকে সাধারণত। এগুলো থাকে যেগুলো আর্ম পুলিশ ব্যাটালিয়ন আছে, বা হয়তো থানা থেকে একটা পোর্শন থাকতে পারে। যাই হোক, আমার কথা হচ্ছে যে আপনি পুলিশ ফোর্সকে তৈরি করেছেন সেভাবে, তাদেরকে আপনি ট্যাঙ্ক দিয়েছেন, দেননি আর্মার্ড কার। হ্যাঁ, আর্মার্ড কার আপনি আরবান এডুকেশন সামলাবার জন্য আপনি আর্মার্ড কার দিয়ে, আর্মার্ড কার আপনি দেবেন যদি গৃহযুদ্ধ লাগে, আপনি আর্মার্ড কার দিচ্ছেন। হ্যাঁ, যেগুলো আফ্রিকাতে আমরা দেখি রায়টের জন্য হয়তো ব্যবহার করা যায়। না না, ও রায়ট হলো ওই ধরনের রায়ট যেখানে একেবারে মানে আফ্রিকাতে যেগুলো হচ্ছে হুটু টুটসি টাইপের হুটু তুচ্ছি। এখন সেইগুলো নিয়ে আপনি যখন পুলিশকে এইভাবে ফোর্স করবেন, ফোর্স মাল্টিপ্লায়ার দিতে থাকবেন, পুলিশ তো পুলিশ তো আর আর্মি না, পুলিশ তো আর আর্ম ফোর্সেস না। পুলিশকে আমরা পুলিশ ভাবে থাকতে দেইনি, এটাই হলো সবচেয়ে বড় সমস্যা, যেটা এখনো পিপল আর সাফারিং। তো এইগুলো আমার মনে হয় অনেক প্রশ্ন আছে, সেগুলো আমার মনে হয় নির্বাচিত সরকার আছে, নির্বাচিত সরকারের গ্রাউন্ড ইজ সেপারেট, বিকজ দে হ্যাভ দি সাপোর্ট অফ দি পিপল, মেজরিটি পিপলই বলবো, কারণ দে হ্যাভ গট দি মেজরিটি, সো দে ক্যান আনসার দিস কোশ্চেন। এগুলো আপনাকে একটা জিনিস বলতে হবে, আমি ফাইনাল কিনা আমি জানি না, শেষের দিকে আমি কথাটা বলি। শেষ আরেকটা প্রশ্নই আছে, শুধু লাস্ট প্রশ্ন। আমি শেষের দিকে আমার কথাটা বলি। এটা ছিল অন্তর্বর্তীকালীন সরকার, এটা কোনো 5 বছরের জন্য সরকার ছিল না। উই নিউ দ্যাট কুড বি 6 months, 1 year, 1.5 year, হয়তো আমরা ম্যাক্সিমাম 2 বছরের কাছাকাছি বেশি যেতাম না, প্রশ্নই ওঠে না। আমরা বরং যত তাড়াতাড়ি সম্ভব ইলেকশন দিয়ে আমরা নিজেরাই আলোচনা করতাম যে ভাই এই অবস্থা থাকা যায় না, কারণ একটা পুরো দেশ পুরো ভেঙে পড়েছে, যেখানে কোনো নাই, একটা পার্টি নাই, সেই পার্টির যারা ফলোয়ার আছে তারা কি করতেছে নোবডি নোজ, একে ধর ওকে ধর, এই করে আপনি একটা যেই ধরনের অ্যাডমিশন, যেই ধরনের আপনার বলেন যে আমাদের অনেক চাওয়া ছিল, পাই নাই। সবচেয়ে বড় হলো যে আমি এখানে 2-4টি কথাই বলবো। ফাইন্যান্সিয়ালি the country was not sent to collapse. ফাইন্যান্সিয়ালি বা অর্থনৈতিকভাবে দেশ যথেষ্ট স্টেবল ছিল, নিয়ে আসা হয়েছে। আপনার একটাই শুধু বলি, 2টো ঈদ গিয়েছে, সেখানে কিন্তু আপনি কমপ্লেন শোনেন না যে পাওয়া যায়নি, দাম বেশি, ইত্যাদি ইত্যাদি। ফাইন্যান্সিয়ালি আমরা যেটুকু জেনেছি ক্যাবিনেটের থেকে, যে যা রিজার্ভ ছিল সেই রিজার্ভ আমরা যখন চলে আসি তখন সেই রিজার্ভ বেশ হেলদি রিজার্ভ ছিল। ব্যাংকগুলোর কি অবস্থা আপনি চিন্তা করেন, এক একটা ব্যাংক থেকে 30,000 কোটি, 40,000 কোটি, মিনিমাম 7 থেকে 10,000 কোটি টাকা গায়েব নেই। ইন্ডাস্ট্রি, বেশিরভাগ বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা ছিলেন, যাদের নাম আমরা শুনি, তারা এখনো দেশে নেই। তাদের ব্যাংক থেকে টাকা পয়সা নিয়ে গেছে, তারপরে যখন তারা নেই আর সেগুলো চলেনি, সেগুলো বন্ধ হয়ে আছে, সেগুলোকে ফাইন্যান্স করো, এটা করো, কোন রকমের আপনার ওয়ার্কারদের বেতন দাও ইত্যাদি। এইসব সমস্যা তো এখনকার গভর্নমেন্টের যারা এখন আছেন তারা ফেস করছেন না। এটা ওই সময় চিন্তা করে দেখেন কি অবস্থা ছিল, যে একটা টোটাল গভর্নমেন্ট দেশের মধ্যে নাই, জবাব দিতে নাই, কেউ নাই, সব বাইরে চলে গেছে। আর এই সময় একটা মব সংস্কৃতি হয়েছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যতটুকু ভালো হওয়ার কথা ছিল ততটুকু হতে পারেনি, বিকজ অফ দি ভেরিয়াস রিজন। আপনি দেখেন প্রতিদিন আজকে এটা ঘেরাও হচ্ছে, কালকে সেক্রেটারির ভিতরে গন্ডগোল হচ্ছে, এমুক হচ্ছে, তমুক হচ্ছে। এই যে আজকে বাজেটে যে পে ইনক্রিজের কথা বলা হয়েছিল, এটা তো আমরা লাস্ট ক্যাবিনেটে আলোচনা হয়েছিল, এটাই আপনার কর্মকর্তা কর্মচারীদের বেতন এটা তখনও বলা হচ্ছে ধাপে 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 করা হবে। তখন শুধু বলা ঠিক আছে, এটা আমরা ইমপ্লিমেন্টেশনের মধ্যে না গিয়ে নেক্সট গভর্নমেন্ট করুক। এখানে অনেক কিছু করা হয়েছে, সবকিছু। এখন আপনি যদি আমাকে নেগেটিভলি দেখতে চান, ইউ ক্যান অলওয়েজ সি নেগেটিভ। তাহলে তো আমি আর মানুষ হতাম না, তাহলে তো আমি ফেরেশতার মতো দুনিয়াতেই আসতাম না। কিন্তু এইটা আমাদের উপরে একটা
মানে অভিযোগ কিনা আপনাদের যে আমরা আপনাদের নেগেটিভ ভাবে দেখতে চাই, আমরা কেন আপনাদের সাথে নেগেটিভ দেখতে চাইবো সেটা নিয়ে আমি আরেকদিন আলোচনা করব না, কারণ আপনাদের কাছে প্রত্যাশা বলি বা যেটাকে বলে হচ্ছে যে মানে একটা উদাহরণ বা দৃষ্টান্ত স্থাপন করা, সেটা আমাদের অনেক ছিল, কিন্তু সেই ক্ষেত্রে আমরা কতটা করতে পারলাম। আমি বিটিভির কথাটা বারবার বলি, বিটিভির আমলে শেখ হাসিনা 15 বছর শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দিয়ে, আর এটা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন দিয়ে শুরু হয়েছে। মানে দ্যাট ইজ লাইক আমার আমি আমার আমি আমার আমি তথ্য উপদেষ্টার 2টা খবর থাকতো, ওইটার মধ্যে একই এক এক মানে মানে এতটাই এক যে মানে মানে আমি আর এটা নিয়ে আমার আর কিছু বলার নাই। এটা আপনি আমার শেষ প্রশ্নটা সহ আপনি একসাথে বললেন আর কি, যেটা বলা সেটা হচ্ছে যে এইটা বলা হয়েছে যে জুলাই আন্দোলনে সামরিক বাহিনীর সাথে সাধারণ জনগণের যে দূরত্ব সেটা অনেকটা কমে আসছিল। আর্মি আসলে যে হত্যাযজ্ঞ পুলিশ চালিয়েছে বলে আমরা অভিযোগ করি, আর্মি সেই হত্যাযজ্ঞে আসলে অংশ নেয় নাই। 19 তারিখ আর্মিকে ডাকার পরপরই আর্মি কোনো না কোনোভাবে বাইরে জানিয়ে দিয়েছিল যে তারা আসলে লেথাল ওয়েপন এই বাচ্চাদের উপর প্রয়োগ করবে না, সাধারণ জনতার উপর প্রয়োগ করবে না, এটা কোনো না কোনোভাবে তারা জানিয়েছিল। আমি জানতে চাই যে আপনাদের সরকারের উপর এই সামরিক বাহিনীর প্রভাব কতটা ছিল, মানে জেনারেল ওয়াকার যেহেতু এত সফল একটা আন্দোলন হতে দিয়েছেন বা শেখ হাসিনাকে হেলিকপ্টারে তুলে দিতে পেরেছেন, সেই জন্য সরকারের উপরে অনেক তার প্রভাব ছিল কিনা, এক। আর দুই হচ্ছে যে আমরা অনেক বছর ধরে একটা কথা বলে রাখি যে সব কিছুতে আমরা স্বচ্ছতা চাই, কিন্তু আজকে বাজেট ঘোষণা করা হলো, কিন্তু সামরিক বাজেটে ডিজিএফআইয়ের বাজেটে কত টাকা কোন জায়গায় সোর্স মানি হিসাবে ব্যয় করা হচ্ছে সেগুলো আমরা কখনো জানতে পারি না। এটা কেন? এই 2টা বিষয়ে আমার শেষ প্রশ্ন অবতারণা, আপনি যদি গুছায় একটু। আই উইশ আই কুড আনসার ইউর অল কোশ্চেন। আমি একটাই শুধু প্রথমটা বলি। জি। জেনারেল ওয়াকার আমার অত্যন্ত পরিচিত, অত্যন্ত পরিচিত। আমি আই নো হিম, কি বলবো, when he was a very young officer. He served with me. I know, আমি যতটুকু জানি, কারণ ভিতরের খবর আল্লাহ তাআলাই বলতে পারবে, বাট আমি যতটুকু জানি হি ইজ এ ফেয়ার ডিল করার মানুষ। আরেকটা জিনিস মনে রাখ, আর্মি চিফ হলেই যে সে নিজের সিদ্ধান্ত সবকিছু করে ফেলতে হবে তা নয়, বিকজ হি হ্যাজ টু লুক আফটার সাচ এ লার্জ ফোর্স। হ্যাঁ, এতগুলো অফিসার, এতগুলো সিনিয়র অফিসার আন্ডার কমান্ড। আমরা ক্যাবিনেট হওয়ার পরে আমরাই বরং রিকোয়েস্ট করেছিলাম আর্ম ফোর্সেসকে যে ভাই তোমরা থাকো, বিকজ পুলিশের অবস্থাটা আমি বললাম আপনাকে, পুলিশের তখনও পুলিশ মানে আজকের পজিশনেও আসেনি। ল এনফোর্সিং এজেন্সিকে হেল্প করার জন্য আর্মি ওয়াজ প্রথম দিকে খুব একটা ইন্টারেস্টেড ছিল না। তারা বললো আমরা থাকলে আমরা কি করব, আমাদেরকে সে পুলিশের পিছনে করতে হবে, ম্যাজিস্ট্রেটের পিছনে করতে হবে। তখন বলা হলো যে ঠিক আছে, তোমাদেরকে ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেওয়া হলো, মিনস দ্যাট বিচারিক ক্ষমতা নয়, তুমি অ্যারেস্ট করতে পারবা, ইউ ক্যান অ্যারেস্ট, ইউ ক্যান টেক অ্যাকশন। এখন একজন ম্যাজিস্ট্রেট বলবে তারপর তুমি এটা ফায়ার করবা বা তুমি অ্যাকশনে যাবা, সেটা দরকার নেই, বাট ইউ ক্যান ডু ইট। আমরা ক্যাপ্টেন এন্ড অ্যাবাভ দে ক্যান অর্ডার, এটা করে আমরা আর্মিকে রাখলাম টু অ্যাসিস্ট ইন ল এনফোর্সিং এজেন্সি। আর্মি নিজের থেকে বলে যে আমরা বাইরে থাকবো, আপনাদেরকে মনিটর করবো বা আপনাদেরকে দেখবো। এবং একটা পর্যায়ে তো রিউমারই উঠলো যে প্রধান উপদেষ্টা এবং আর্মি চিফের মধ্যে অনেক দূরত্ব শুরু হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, একটা জায়গায় একটা সমস্যা বোধহয় হয়েছিল, যেটা আমি রিউমার কেন, উনার ক্যাবিনেটের একজন তো বললেন যে বুকে পাথর রেখে ইউনূস সাহেবকে মেনে নিয়েছেন ওয়াকার সাহেব। আমার কাছে এটা রিডিং হয়েছিল যে আপনারা এটা তাকে দিয়ে বলাইছেন। আমরা বলাইছি, মানে হয় ক্যাবিনেট বলাইছে আর কি, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস বলাইছে তাকে দিয়ে এটা, নাহলে এটা বললে তো তারে বলবে কেন সেটা এসব প্রকাশ্যে। আই রিয়েলি ডোন্ট নো, যিনি বলেছেন তিনি বলতে পারবেন সেটা কেমনে বলে, কারণ তিনি প্রথম, আমি যদি ভুল না করি, তিনি কিন্তু প্রথম দিকে আর্মির সাথেই, আমি তো টেলিভিশনে শুনলাম যে কে কে ছিল এখানে। এখন উনি হয়তো বেশি ভালো বলতে পারবেন, কারণ উনি প্রথম থেকেই আর্মির সঙ্গে তার কথা এবং আলোচনা, ছাত্রদের সাথে আর্মির সাথে আলোচনা হয়েছিল। আর্মি চিফ ওনাকে ডেকেছিলেন, ওনাকে একজন দুজন আর পলিটিক্যাল লোকজনকে ডেকেছিলেন, সো উনি বলতে পারবেন। কিন্তু আর্মি যে নিজের থেকে ইম্পোজ করার চেষ্টা করেছে তেমন নয়। ইম্পোজ করার চেষ্টা করলে আর্মি যাদেরকে আমরা বলি ডিপ্রাইভড হয়েছে যে সমস্ত অফিসার, তাদের কেস এখন পর্যন্ত কমপ্লিট হয়নি।
রাইট না। দেবতা আচ্ছা আমি একটু আপনাকে একটু মনে করে দিই, একটা বিদেশি বার্তা সংস্থার সাথে ইন্টারভিউ দিতে গিয়ে জেনারেল ওয়াকার বলে ফেললেন 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত। তখনও পর্যন্ত আপনারা বা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘোষণা দিচ্ছেন না যে ইলেকশনটা কবে হবে। তো সেই সময় আমরা বাইরে গুজব এরকম শুনতে পাচ্ছি যে আপনারা 3 বছর থাকতে চান, কেউ কেউ বলতেছেন আপনারা 5 বছর থাকতে চান। তো সেই ক্ষেত্রে আর্মি চিফ দ্রুত ইলেকশন দেওয়ার ব্যাপারে আপনাদের চাপ দিল কিনা? শোনেন, প্রাইভেটলি কে কি বলছে আই ডোন্ট নো, কিন্তু ক্যাবিনেটে কখনো এটা নিয়ে আলোচনা হয়নি যে কখন ইলেকশন দিতে হবে। এবং আপনি প্রায় সবাইকে চেনেন, আপনি বললেন যে প্রায় সবাইকে চেনেন দুই একজন ছাড়া। এবং এখানে এমন কোন লোক নেই যে যিনি বলছেন আমাকে আমি 5 বছর থাকবো। দে আর অল ম্যাচিউরড পিপল, ইম্যাচিউর থেকেও ছিল না। ধরেন আমি যদি এক ধারছে নাম বলতে থাকি, কয়েকজনকে আমি বাদ দিই যে তাতে এক ধারছে আমি নাম বলতে থাকি, যে এমন তো না যে দে আর নট, দে আর আননোন পিপল। এই প্রথম জীবনে আসছে, তাদেরকে কেউ চেনে না, দুই একজনকে তো নাও চিনতে পারে, তাদেরকে কেউ চেনে না। প্রত্যেকেই কিন্তু পরিচিত লোক, অপরিচিত কেউ ছিল আপনি কিন্তু নাম বলেন না, ছিল না, একজন অপরিচিত ছিল না। শুধু অপরিচিত বলতে গেলে আপনি নূরজাহান ম্যাডামকে চিনতেন, নূরজাহান বেগমকে তো আপনি চিনতেন না, কিন্তু ওই ছাত্র যারা তারাও তো পরিচিত, জুলাই আন্দোলনের ফলে পরিচিত। হ্যাঁ পরিচিত। অপরিচিত তো কেউ ছিল না, এভরিবডি ওয়াজ সোসাইটিতে ওয়েল প্লেসড। হ্যাঁ ধরেন ঠিক আছে, আমি এতগুলো জায়গা ছিলাম ইত্যাদি ইত্যাদি, এখন আমি ঘরে বসে লেখালেখি করি ইত্যাদি, এটাও তো আমার একটা, এটা আমি আগেও করেছি এখনো করবো। বাট পয়েন্ট হচ্ছে আই এম ট্রাইং টু মেক, যে এইখানে আমি কোনোদিন কারো মুখে শুনিনি বা নিজেরাও কখনো আলোচনা করতে শুনিনি যে কয় বছর আমরা থাকবো। হ্যাঁ, বরং মানে ইনক্লুডিং মি, আর আমরা কয়েকজন ছিলাম, ইট ইজ বেটার দ্যাট আমরা একটা ইলেকশন করি, ইলেকশনটা যাতে ভালো হয়। শুধু ছিল যে ইলেকশন হ্যাজ টু বি গুড অ্যাজ ফার অ্যাজ পসিবল। কিন্তু ইউনূস সাহেব তো পরিষ্কার করে বলতেছিলেন না। ইউনূস সাহেব তো মানে আমি মোটামুটি মানে আমাদের যদি দেখি, মানে আমাদের দেখাটা যদি বিশেষ করি, উনি লন্ডন বৈঠকের পর ইলেকশন নিয়ে আসলে পরিষ্কার করে বললেন, এবং সেটা নিয়ে আবার জামাত ইসলামী অসন্তুষ্টি জানালো, কারণ লন্ডনে গিয়ে উনি বৈঠক করে উনি ওইখানেই ঘোষণা দিয়ে দিলেন, বা উনার পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিল যে ইলেকশন ফেব্রুয়ারিতে হবে। তার আগ পর্যন্ত উনি বলতেছিলেন না তো, বরং বিএনপি থেকে চাপ দেওয়া হইতেছিল যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাই। খেয়াল করেন ডক্টর মোহাম্মদ ইউনূস তখন বাইরে গিয়ে ইন্টারভিউ দিচ্ছেন, তিনি বলতেছেন মাত্র একটা দল ইলেকশন চায়। ওনাকে জিজ্ঞেস করতে হবে। দাঁড়া, আপনি এগুলি খেয়াল করছেন কিনা, যে মানে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি শোনেন, আমি ইউ আর রাইট, আমরা খেয়াল করেছি, কিন্তু আমরা কেউ যদি বলে যে অমুকে বলছে 5 বছর থাকবো, অমুকে বলছে 3 বছর থাকবো, তো যার 5 বছর থাকার কথা সে ইলেকশন করে থাকুক না কেন, এখন 5 বছর থাকতে পারে। একজন তো আইনমন্ত্রী ছিলেনই, একজন তো হলেন পররাষ্ট্রমন্ত্রী, তো আপনি হ্যাঁ ওই আপনার নাহিদ তো অনেক আগে ছেড়ে দিয়ে গিয়ে, হ্যাঁ তারপরে ইয়ে হলেন, তো ছেড়ে দিয়ে ইলেকশন করেন, 5 বছর থাকেন, 10 বছর থাকেন। হ্যাঁ, এখন আমি যদি থাকতে চাইতাম, তা আমি বলতাম যে না ঠিক আছে, আমি ঘুরি, আমাকে যদি টিকিট পাওয়া যায় আমি ইলেকশন করবো। কিন্তু আই নো ভেরি ওয়েল যে আই উইল নট বি এবল টু ডু ইলেকশন, বিকজ আমার কাছে একটা পয়সা নেই। হ্যাঁ, টাকা ছাড়া ইলেকশন হয় না। যে যত কথাই বলুন না কেন, পপুলারিটি হয়তো 2-1 ছাড়া, তো কারো ইলেকশন করতে হলে উনি 5 বছর থাকতে হলে ইলেকশন করে থাকতেন। অপশন দেয়ার, অপশন দেয়ার। এগুলো নিয়ে আমরা কিন্তু কখনো অন্তত মানে সদস্যদের মধ্যে কখনো এটা আলোচনা হয়। আপনি যদি সামরিক বাহিনীতে আপনি এটা বলতেছেন যে ওই সরকারের উপর, মানে আপনাদের সরকারের উপর সামরিক বাহিনীর সেই অর্থে কোনো প্রভাব, নাক গলানো, মানে 111-এর সরকারটা যেরকম ছিল যে হুইচ উদ্দিন ইজ রানিং দিস কান্ট্রি, ওরকম কিছু হয় নাই? মানে না না না, আই ডোন্ট থিঙ্ক চিফ অ্যাডভাইজার ওয়াজ এভার কোয়েসড বাই দি আর্ম ফোর্সেস। কাউকে অন্তত আমি তো মানে আই ওয়াজ প্রিটি সিনিয়র অফিসার আর্ম ফোর্সেস এর মধ্যে, তাহলে নিশ্চয়ই আমি বুঝতে পারতাম। আমার মনে হয় না এখন যে তিনজন চিফ আছেন, হ্যাঁ, ওয়েল মিনিং পিপল, বিকজ আমি এনাদেরকে একদম শৈশব থেকে দেখেছি যদি বলি। রাইট, আপনার সঙ্গে তারা কাজও করছেন কেউ কেউ। আচ্ছা, আপনি কি এইটা নিয়ে কিছু মানে সামরিক বাহিনীর বাজেটে স্বচ্ছতা থাকা উচিত কিনা, সোর্স মানি বা ডিজিএফআই এর পলিটিক্যাল উইং এর জন্য কত টাকা আসলে দেয়া হচ্ছে, সরকার তাকে কিভাবে ব্যবহার করছে, এটা কি স্বচ্ছতা আনা দরকার বলে আপনি মনে করেন? না যেরকম আছে সেরকম থাকাটাই ঠিক আছে বলে আপনি মনে করেন, আপনি যদি নাও বলেন? খালেদ মহিউদ্দিন, জি খালেদ মহিউদ্দিন সাহেব,
আমি অনেক বছর আগে, সেই বইটি বোধহয় এখন পাওয়া যায় না, there was a book সেন্সেশন তৈরি করেছিল প্রবাবলি ইন late 60s। বইটির নাম ছিল ইনভিজিবল গভর্নমেন্ট। ইন্টারেস্টিং নাম তো, ইনভিজিবল আপনি গভর্নমেন্ট। বইটি পড়েছেন? না, পড়ি নাই। লিখে রাখেন না, পড়ি নাই। আচ্ছা, আপনি নাম লিখে। জি, আমেরিকাতে জি, পেলেও পেতে পারেন। জি, জি, আমি দেখবো This এখন was এটা। the first book which revealed হুম। how American government has few wings. Wow, Invisible government. okay. প্রথমে আমার যদ্দূর মনে আছে, বইটি খুব ইন্টারেস্টিং, আমি পড়েছিলাম, হুম, রিভিলিং বুক অ্যাজ আই সেড। হুম, প্রথমে লেখা ছিল আমেরিকা হ্যাজ টু গভর্নমেন্ট, হুম, ওয়ান ইজ ভিজিবল, ওয়ান ইজ ইনভিজিবল। okay. ইনভিজিবল গভর্নমেন্টটা হচ্ছে সিআইএ, এবং ওটাতে ছিল হাউ দিস অর্গানাইজেশন ইজ রান, হাউ ইটস বাজেট ইজ অ্যাপ্রোপ্রিয়েটেড, হাউ দি এক্সপেন্ডিচার গোস, ইভেন দ্য প্রেসিডেন্ট ডাজ নট নো। আপনার মনে আছে বা আপনারা পড়েছেন যে কেনেডি ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট হু ওয়ান্টেড টু এটাকে মানে রেইন ইন করতে চেয়েছিল। তারপরে বোধহয় উনি পারলেন না, উনি মারা গেলেন। সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠলো যে হু হ্যাজ কিলড হিম। ওকে। আজকেও এখন পর্যন্ত অনেক বই লেখা হচ্ছে। হ্যাঁ, সো দেয়ার ইজ এ ভিজিবল অ্যান্ড ইনভিজিবল গভর্নমেন্ট। ওটা পড়েন, ইউ উইল গেট ইউর আনসার। আমি দেখতেছি ড্যান স্মুথ লিখেছেন বইটা, আছে এটাতে। ওটা দিয়ে দিব। কবে যেন এটা কবে পাবলিশ হচ্ছে বলুন তো? পাবলিশিং ডেটটা দেখতে হইলে এটার ভিতরে ঢুকতে হবে। না, এটা আমি এখন দেখতে পাচ্ছি না, কারণ আমি অ্যামাজনে দেখছি যে ড্যান স্মুথ বইটা লিখছেন অনেক আগের বই হবে, কারণ অনেক আগের বই। হ্যাঁ, কারণ আমি এটার আর কিছু নাই, শুধু হচ্ছে কি বলে ইনভিজুয়াল গভর্নমেন্টে এরকম একটা, আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, মানে একটা মুখ, একটা হ্যাট, মুখটা বোঝা যাচ্ছে। রাইট, এই বইটা আমার কাছে ছিল, বাট বইটা হারিয়ে গেছে। ড্যান স্মুথ, ইটস এ ভেরি ভেরি ইন্টারেস্টিং বুক। আমি এই জন্য বললাম যে এই আপনি বইটা হয়তো অনেকে জানেনও না। বইয়ের নামটা হচ্ছে ইনভিজিবল গভর্নমেন্ট। বইটা বোধহয় তো 300 পৃষ্ঠার কাছাকাছি। আমেরিকা করলো সেটা ঠিক আছে, বাংলাদেশের জন্য কি এটা ভালো, মানে এটা থাকা ভালো, মানে আপনি কি মনে করেন? আমি স্ট্রেট ওয়ে এটা আপনার জবাব দিতে পারছি না, বিকজ আই হ্যাভ টু স্টাডি হোয়াট হ্যাপেন্স ইন মোর ডেমোক্রেটিক কান্ট্রিজ গুলোতে। ওকে। ব্রিটেনে কি হয়, আমার আপনি তো কাছে যেহেতু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কথা বলছেন, আমার কাছে সেটা মনে ব্রিটেনে হয় কি যে হয়। সিআইএ নিয়ে ইনভিজিবল গভর্নমেন্ট আমার পড়া না থাকলেও সিআইএ এর কার্যক্রম সম্পর্কে আমার মোটামুটি একটু আইডিয়া আছে। সিআইএ কিন্তু আমেরিকার অভ্যন্তরে আসলে অপারেট করতে পারে না, করতে গেলে এফবিআই করে, তাদেরকে এফবিআই ধরে নিয়ে যাবে তারা যদি অপারেট করতে চায়। আমাদের না এফবিআই করে। আমি শুধু সিআইএ সিম্বলিক কথা বলছি। আচ্ছা, আচ্ছা, সিআইএ সিম্বলিক কথা বলছি, আমি ইন্টেলিজেন্স কথা বলছি। কিন্তু আমাদের ধরেন এফবিআই, এফবিআই এরও তো, হ্যাঁ, শুনেন, সবকিছু তো এফবিআই এরও গোয়েন্দা সংস্থা আছে, কিন্তু ঠিক আছে, কিন্তু কাজী সাহেব, সবকিছু তো আমরা তো নিজেরা তৈরি করে নি। রাইট, এটা হ্যাঁ, আমরা কলন করেছি, ব্রিটিশ থেকে কলন করেছি, না হয় ব্রিটিশ ইন্ডিয়া থেকে করেছি, না আমার ডিজিএফআই তে, রাইট, পাকিস্তান থেকে করেছি, না হয় ইন্ডিয়া থেকে করেছি। ডিজিএফআই তে যে মানে কর্মকর্তারা আছেন তাদের শীর্ষ পর্যায়েও আসলে আমার কোর্সমেট, বন্ধু বান্ধব তারাও রয়েছেন খুবই শীর্ষ পর্যায়ে। তারা মনে দুঃখ পায় না, আমি ব্যাপারটা বুঝতে চেষ্টা করতেছিলাম যে জেনারেলকে পেয়ে যে আসলে এটা আমাদের লাগবে কিনা। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করি। এটা সবসময়ের মতোই আপনার সাথে কথা বলা সবসময় আনন্দের। অনেকগুলি বিষয় নিয়ে আমরা কথা বলেছি, এবং বরাবরের মতোই আপনি সবগুলি বিষয়, মানে দুই একটা বিষয় যেটা আসলে আপনারা হয়তো মানে উত্তর করাই ডিসেন্ট হবে না, সেগুলি বাদ দিলে প্রত্যেকটা বিষয়ে আসলে আপনি আমাদের কৌতূহল মিটিয়েছেন, আলোকপাত করেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করেছি, এবং আমি যা বলেছি খুব ফ্র্যাঙ্কলি কথাগুলো বলেছি। জি, যতটুকু আমি জেনেছি আমি ততটুকু বলেছি, কারণ এখানে তো জনগণের কাছ থেকে হাইড করার কোনো কিছু নেই। বাট লাস্টলি আমি একটা কথা বলি যে it can go in a defense of IG, interim government. ইন্টারিম গভর্নমেন্টকে আপনাকে ধরতে হবে যে উই হ্যাড নো পলিটিক্যাল, আমাদের কোনো মানে পলিটিক্যাল রুটস ছিল না যে আমি চিন্তা করবো যে আজকে আমি এই কথা বলবো, আমার যে সাপোর্টাররা অমুক জায়গায় আছে তারা দে উইল টেক কেয়ার অফ ইট। হ্যাঁ, ওরকম থেকেও ছিল না। আমরা যা বলছি হয় এটা ভালো ছিল না খারাপ ছিল,
তবে আমি ব্যক্তিগতভাবে বলি যে আমি চেষ্টা করেছি যতদূর আমার যেটুকু আমার দায়িত্ব ছিল, এই দায়িত্বটা আমি যাতে সুচারুভাবে পালন করি। এবং সেখানে আমি বলে রাখি যে যে আহ, বড় সমস্যা বাংলাদেশের সামনে ছিল, যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড গার্মেন্ট সেক্টর এবং অন্যান্য জায়গায়, সেটা ছিল লেবার ল। এই লেবার লটা এখন যে গভর্নমেন্ট সরকার আছেন তো তারাও বলবেন যে এই লেবার লটা যদি তখন ইন্টারিম গভর্নমেন্টের সময় না করা হতো, তাহলে পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে এগুলো করা সম্ভব ছিল না। হ্যাঁ, কারণ দে হ্যাড লট অফ পুলস এন্ড পুশ। এবং সেটা না হলে বাই নাও আমরা আইএলওর ইন্সপেকশনের মধ্যে পড়ে যেতাম। তো এটা করা হয়েছে। এবং যেটা বললাম যে বিটিসির এটা করা হয়েছে। তারপরে আপনি আমি আরেক যে মন্ত্রণালয় ছিলাম, সেখানে যোগাযোগ ব্যবস্থা যতটুকু করতে পেরেছি অল্প সময়ের মধ্যে, সেটা আর কেউ না যেন দক্ষিণবঙ্গের লোকজন জানবে। তো চেষ্টা করেছি ততটুকু সিনসিয়ারলি কাজ করার। ভুল ত্রুটি হয়েই থাকতে পারে, কারণ ইটস এ হিউজ ইস্যু। একটা মন্ত্রণালয় চালানো এবং ইউ নিড লট অফ সাপোর্ট। যে পলিটিক্যাল পার্টিগুলো যে সাপোর্টটা থাকে, ইন্টারিম গভর্নমেন্টের সেই ধরনের সাপোর্ট ছিল না। এই জন্য মপতন্ত্রের জন্য অফকোর্স ল এনফোর্সিং এজেন্সি দ্যাটস দ্য উইকেস্ট পয়েন্ট উই হ্যাভ। বাট অন্যান্য জায়গায় কিন্তু আজকে যে দেশ একটা সরকার এসে পরিচালনা করছে, সেই অবস্থায় নিয়ে আসার খুব টাফ ছিল আদারওয়াইজ। ও আচ্ছা, আমি শুধু শেষ পর্যায়ে পড়ে মানে অ্যামাজনে তো আমি ইনভিজিবল গভর্নমেন্ট ওটা দেখলাম, কিন্তু আমার একজন বন্ধু ডক্টর পরিক পৃথিজিৎ, ও আমাকে এখানেই থাকে, ও আমাকে ওই বইটার একটা ছবি পাঠালো, সম্ভবত এটা ওর কাছে আছে, যে এইটা আমার কাছে বেশি লাইকলি মনে হচ্ছে, কারণ এটা হচ্ছে দ্য ইনভিজিবল গভর্নমেন্ট, ডেভিড ওয়াইজ এবং থমাস বি রস লিখেছেন, যেটার মধ্যে ডিসিআইএ এন্ড ইউএস ইন্টেলিজেন্স নিয়ে কথা আছে, সম্ভবত এই বইটা। আমার মনে হয় এটা পেলে ওয়ান কপি ইউ ক্যান সেন্ড টু মি। না, ইয়া I will definitely আমি এটা এখনই I'll try to keep it in my আমি অনেক বছর আগে পড়েছি, বহু বছর আগে, নিঃসন্দেহে। probably এবং এটা 1974 এটা দেখতে পাচ্ছি, এটা 1974 এ পাবলিশড। এটা বোধহয় 1974 পাবলিশ না এডিশন, পাবলিশড বাই ভিনটেজ বুকস 1974, এটা আমি দেখতে পাচ্ছি। তাহলে এটা আরো আগের। ও আচ্ছা, লেখা হয়েছে আরো আগে। আচ্ছা, ওকে, আরো আগের সময়।